সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত। শিক্ষার আলো কর্তৃক আয়োজিত সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা শীর্ষক আয়োজনে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব দিলরুবা খানম, প্রধান শিক্ষক, ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী, এবং আরো যুক্ত আছেন ফেরদৌসী রুমা, সহকারী শিক্ষক, দক্ষিণ খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরগুনা সদর, বরগুনা। শিক্ষার আলো অনলাইন পোর্টাল কর্তৃক আয়োজিত আজকের এই টক শোতে আমরা আমাদের সমকালীন শিক্ষা, আমাদের ভাবনা এবং আমাদের এই দুইজন পরম শ্রদ্ধেয় গুণী শিক্ষকের অনুভূতিগুলো, তাদের কার্যকলাপগুলো সম্পর্কে জানবো। আশা করি সবাই আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে লিখতে পারেন। সম্মানিত সুধী, তো আমি প্রথমেই যুক্ত হতে চাচ্ছি আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের গর্ব, আমাদের প্রাথমিক শিক্ষকদের আইডল এবং আইকন, আমাদের সবার প্রিয় দিলরুবা খানম ম্যাডামের সঙ্গে যুক্ত হতে চাচ্ছি। দিলরুবা খানম ম্যাডাম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। শিক্ষার আলো পেজের থেকে আয়োজিত আজকের আয়োজনে আমি সবাইকে শ্রদ্ধা ভরা সালাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন সুবর্ণা রাইলিপা ম্যাডাম? জি, ভালো আছি ম্যাডাম, ভালো আছি। জনাব ফেরদৌসী রুমা ম্যাডাম, কেমন আছেন আপনি? কুশল বিনিময়ের আগে সেরে নিন, কেমন আছেন করোনা মহামারীর এই ক্রান্তি লগ্নে? হ্যাঁ, আপনি কেমন আছেন? অনেক কাজ করছেন, অনেক ব্যস্ততা, তারপরে কেমন আছেন? জি ম্যাডাম, ভালো আছি। আপনার সঙ্গে একটু পরে কথা বলবো। প্রথমেই চলে যাচ্ছি দিলরুবা খানম ম্যাডামের কাছে। তো ম্যাডাম, আপনি তো রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন প্রধান শিক্ষক হিসেবে। তো আপনার শিক্ষা জীবন এই বিদ্যালয়ের সঙ্গে শুরু হয়েছিল নাকি অন্য কোনো বিদ্যালয়ে শুরু হয়েছিল? শিক্ষকতা জীবন, দুঃখিত, আপনার শিক্ষকতা জীবন শুরু হয়েছিল যে বিদ্যালয় থেকে, আমরা সেখানে চলে যেতে চাই। আমরা সেই সময়কার কিছু কথা, কিছু অনুভূতি জানতে চাই। ধন্যবাদ। আসলে আমি চাকরিতে যোগদান করি 2007 সালে। তো এটা আমার দ্বিতীয় বিদ্যালয়। আমি প্রথম যে বিদ্যালয়, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। আমার প্রথম বিদ্যালয় ছিল পুঠিয়া উপজেলার ধোকলাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেটা আমার বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে সেই স্কুলে যেতে হতো। তো জার্নিটা একটু অনেক দূরে ছিল, তবুও প্রথম দিন আমি যখন বিদ্যালয়ে যাই, বিদ্যালয়টা ছোটখাটো একটা সুন্দর ছিমছাম একটা বিদ্যালয়। আমার স্টুডেন্ট সংখ্যা ছিল সেখানে এই 150 মতো, 145 জন মতো স্টুডেন্ট সংখ্যা। আর ওখানে শিক্ষক সংখ্যা ছিল 5 জন। তো ওখানে প্রথম দিনের অভিজ্ঞতা আমার খুব ভালো। আমি গেলাম, স্কুলে জয়েন করলাম, আমাকে সমাবেশে দাঁড় করানো হলো, সবার সঙ্গে পরিচয় করে দেওয়ানো হলো। তারপরে যথারীতি আমি জয়েন করলাম। আর আমাকে সবাই কি করলো, অফিসে বসিয়ে রেখে সবাই যে যার মতো ক্লাসে চলে গেল। তারপর আমার একটু মন খারাপই লাগলো যে আমি কেন ক্লাসে গেলাম না, সবাই ক্লাসে চলে গেল, আমি একা একা অফিসে বসে থাকলাম। তো সবাই যখন ক্লাস থেকে বের হয়ে আসলো, যথারীতি অফিসে চলে আসলো সবাই, আমি বললাম যে স্যার, আমি একটু ক্লাসে যেতে চাই। আমি তো আপনারা ক্লাস থেকে আসলেন, আমি তো ক্লাস না গেলে তো আমার ভালো লাগছে না। তো বললাম, ম্যাডাম আপনি কোন ক্লাসে যেতে চান? আপনি যে ক্লাসে যাবেন আপনি সেই ক্লাসে যে আপনি ক্লাস নিতে পারেন। তো আমি যথারীতি ক্লাস 2 এর একটা ক্লাসে গেলাম। তো তখন ক্লাস 2 এর কি ক্লাস ছিল, চারুকারুর একটা ক্লাস ছিল ওই সময়টা। তা আমি ওই ক্লাসে গেলাম। তো ওই ক্লাসে যে আমার বিচিত্র একটা অভিজ্ঞতা। ওখানকার ভাষাগুলো তো আমার একটু অপরিচিত ছিল। তো ওরা যা বলে আমি তাতেই হাসি, মানে যেটা বলে সেটাতেই আমার খুব মজা লাগে, হাসি লাগে। তো আমি অফিসে এসে মানে আমি খুব মজা পেয়েছি আমি ক্লাসটা করে। আমি স্কুলে মানে অফিসে এসে আমি খুব হাসছি। তা আমার এক ম্যাডাম বলছে, ম্যাডাম আপনি হাসছেন কেন?
তাই আমি বলছি ওরা এত কিউট, বাচ্চাগুলো মানে শিক্ষার্থীগুলো এত কিউট, ওরা তো যা বলছে আমি তাতেই মজা পেলাম। মানে আমার তো এক বিচিত্র একটা অভিজ্ঞতা। মানে যে প্রশ্ন করছি যে গৃহপালিত পশু 3টি পশুর নাম বলো তো গৃহপালিত, তো একজন বলল ম্যাও, বিড়ালের নাম বললো ম্যাও, আবার হাঁসের নাম বললো বতক, আবার আহ, এরকম গরুর নামও যেন কি একটা বললো এরকম। তা আমি তো হেসেই কুটি কুটি হচ্ছি। তো বলছে ম্যাডাম প্রথম প্রথম খুব ভালো লাগবে, কিন্তু পরে পরে আর ভালো লাগবে না, এরা বিচ্ছুর বিচ্ছু। তা আমার নয়, প্রথম দিনের যে অভিজ্ঞতা ছিল, যে মজা পেতাম, যে আনন্দ, যে অভিজ্ঞতা, আমার এখনো পর্যন্ত সেই আনন্দ, সেই অভিজ্ঞতাই আমার কাজ করে। তো ওই স্কুলে আমি 2 বছর মতো কাটিয়েছি। আমার কখনো আমার মনে খারাপ লাগা, যে ওই যে দূরের একটা জার্নি ছাড়া আমার কোনো খারাপ লাগার কোনো অনুভূতি আমার কখনোই আমার কাজ করেনি। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম, আপনার এত সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। আসলে এই স্মৃতিগুলো কখনোই ভোলার নয়। তো এই প্রসঙ্গে একটি প্রাসঙ্গিক প্রশ্ন করি আপনার কাছে। সেই তখনকার প্রাথমিক শিক্ষার পরিবেশ আর এখন এই 2020 সালে দাঁড়িয়ে এখনকার প্রাথমিক শিক্ষার পরিবেশের মধ্যে কেমন পার্থক্য আপনি লক্ষ্য করছেন? প্রেক্ষাপট কেমন বদলে গেছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি তখন তো ছিল শুধুমাত্র চক ডাস্টারের মধ্যে সীমাবদ্ধ ছিল, তাই না? মানে সেভাবে তো উপকরণ নিয়ে যে ক্লাসে যাওয়া, সে অত অত গুরুত্ব দিয়ে যে টিচাররা উপকরণ নিয়ে ক্লাসে যাওয়া, শিক্ষার্থীদের ক্লাস নেওয়া অতটা এসেনশিয়াল ছিল না। এবং শিক্ষকরা সেভাবে নিয়েও যে যেত তাও কিন্তু না, যে এক ধরনের বাধ্যবাধকতার মধ্যে হয়তো তারা আমরা তখন উপকরণ নিয়ে ক্লাসে যেতাম। কিন্তু এখন যেমন মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া, এটা শিক্ষার্থীরা যে একটা আনন্দের মধ্যে একটা নেয়, একটা আনন্দ অনুভূতির সাথে একটা ক্লাস নেয়, এটা একটা পরিবর্তন না? এটা তো একটা মানে অভ্যুত্থানের মতো। এটা একটা বিশাল একটা পরিবর্তন। তো এটা তো বলার অপেক্ষা রাখে না। অনেক বড় পরিবর্তন, অনেক বড় আছে। ধন্যবাদ ম্যাডাম। মূলত আমাদের শিক্ষার আলো অনলাইন পোর্টালের এই যে আজকের অনুষ্ঠান সমকালীন শিক্ষা ভাবনা, এটা এই যে আমরা যে টকশোগুলোর আয়োজন করে থাকি, এগুলোর পেছনে একটা উদ্দেশ্য আছে। আজকে যেমন আমাদের আলোচনার বিষয় প্রাথমিক শিক্ষা স্তরের প্রেক্ষাপট। তো প্রাথমিক শিক্ষা স্তরের আগেকার দিন, এক বর্তমান পরিস্থিতি, এগুলো সবার সামনে তুলে ধরাই মূলত আমাদের মূল উদ্দেশ্য। এবং প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষকগণ কোথায় কি করছেন, তাদের প্রচেষ্টাগুলো, তাদের শুভ ইচ্ছাগুলো সবার সামনে তুলে ধরাই আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো বোধহয় রুমা আপা বোধহয় নেটওয়ার্ক বিঘ্নের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো দিলরুবা ম্যাডাম, আমি আপনার কাছে আবারও জানতে চাই যে আমরা জেনেছি গত বছর জাতীয় প্রাথমিক পদক 2009-এ আপনার বিদ্যালয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তো গতানুগতিক ক্যাটাগরির বাইরে, মানে যে ক্যাটাগরিগুলো নির্দিষ্ট থাকে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য, সেটার বাইরে আপনি কি, আপনার বিদ্যালয়ে কি ভিন্ন ধর্মী বা ব্যতিক্রমী কাজ ছিল যার কারণে জেলার মধ্যে বিদ্যালয়টি শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে? আমাদেরকে যদি একটু বলতেন। 2009 না সুবর্ণা লেখা, এটা 2019 সালে। হ্যাঁ, দুঃখিত, 2019। এটা আসলে গতানুগতিক স্কুলের যে অ্যাক্টিভিটি গুলো থাকে তার থেকে আমার স্কুলের অ্যাক্টিভিটি গুলো একটু ভিন্ন। এটার পিছনে আমি ক্রেডিট দিতে চাই আমার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের আমরা যে সবাই যে এগিয়ে আসার যে একটা অনুপ্রেরণা পাই, আমাদের পিছনে যে একটা অনুপ্রেরণা কাজ করে, যে এটুআই, সে এটুআইকে আমি ক্রেডিট দিব। আমি একটা পাইলটিং প্রকল্পে কাজ করেছি, যেটা হচ্ছে সমস্যা সমাধান ভিত্তিক কার্যক্রম। এটা একটা পাইলটিং কার্যক্রম ছিল। আমাদের দেশে, সারা দেশে 13টি স্কুল এই কার্যক্রমের আওতায় ছিল। তো এই কার্যক্রমটি যখন করেছি তখন আমার শিক্ষার্থীরা যে সমাজ পরিবর্তনের যে একটা মুখ্য
মুখ্য একটা ভূমিকা পালন করেছিল, যে মূলত আমার স্কুল যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তার পিছনে মুখ্য ভূমিকাটা ছিল এটা, মানে মূল কারণ ছিল এটা। এটা একটু মানে এটা বলতে গেলে আমার একটু মানে অনেকক্ষণ কথা বলতে হবে। যে এখানে আমার পঞ্চম শ্রেণীর একটা শিক্ষার্থী, অনেকেই জানে এই গল্পটা, পঞ্চম শ্রেণীর একটা শিক্ষার্থী, রোল নাম্বার ছিল, ফার্স্ট গার্ল ছিল মেয়েটি, সাপে কেটে মারা গেছিল মেয়েটি। তো ও সাপে কেটে মারা যাওয়ার কারণে ওই মেয়েটির বাবা মা করেছিল কি, তাকে না ওঝার কাছে নিয়ে গেছিল। তো ওঝার কাছে নিয়ে যাওয়ার ফলে ওই বাচ্চাটা হয় কি মারা যায়। তো ওরা ওরা হচ্ছে এই যে সমস্যা, যে কেন তাকে ওঝার কাছে নিয়ে যায়, গ্রামের অশিক্ষিত, অল্প শিক্ষিত তারা হচ্ছে অভিভাবকরা, তারা জানে না যে সাপে কেটে মারা গেলে আসলে কি করতে হয়, যে প্রাথমিক চিকিৎসাটা যে কিভাবে দিতে হয়, এটা হচ্ছে অভিভাবকরা জানে না। তো তাদের ওই সমস্যা সমাধান ভিত্তিকের একটা প্রজেক্টের মধ্যে তাদের এই কাজটাও ছিল। তো বর্তমানে ওই গ্রামে অধিকাংশ অভিভাবকরা জানে যে সাপে কেটে গেলে আসলে প্রাথমিক চিকিৎসাটা কিভাবে দিতে হয়। আর একটা কার্যক্রম ছিল যে স্বাস্থ্যবিধি অধ্যায়ের একটা কার্যক্রম ছিল, যে গ্রামে একটা একটা সার্ভে ছিল শিক্ষার্থীদের, যে গ্রামে কাঁচা টয়লেট কয়টি আছে, তাদের একদিন একটা সার্ভে করতে দেয় আমি, যে তোমরা বাড়িতে যাওয়ার পথে চারটা দিক আমি তাদেরকে শনাক্ত করে দিই, যে উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, তাদের গ্রুপ করে দেওয়া হয় যে গ্রামে কাঁচা টয়লেট কয়টি তোমরা শনাক্ত করে নাও। তারা আশ্চর্যভাবে, আমি মানে মানে কি বলবো, আমরা মানে অবাক হয়ে যায় তাদের এই সার্ভেটা দেখে, যে গ্রামের মধ্যে দেখা যায় যে প্রায় 34টা মতো কাঁচা টয়লেট আছে, যেটা কিনা আমাদের অজানা ছিল এবং এটা ইউনিয়ন পরিষদেরও অজানা ছিল। তো এই কাঁচা টয়লেট গুলো ব্যবহার করলে যে স্বাস্থ্যের জন্য কতটা হানিকর, এটা তারা গ্রামে গ্রামে র্যালি করে, আবার লিফলেট বিতরণ করে, এবং শুধু লিফলেট বিতরণ করে না, প্রত্যেকটা বাড়িতে যে তারা সেই লিফলেট গুলো পড়ে পড়ে দিয়ে আসে। তো এটা হচ্ছে গ্রামবাসীরা এতে সচেতন হয়, তারা হচ্ছে বলে যে হ্যাঁ আমরা এই কাঁচা টয়লেট আর ইউজ করবো না, আমরা পাকা টয়লেটের জন্য আমরা চেষ্টা করবো। এটা যখন প্রজেক্ট ফেয়ারটা হয়, যখন মেলা হয়, তখন সেখানে ইউনো স্যার আসছিলেন, ওই গ্রাম চেয়ারম্যান সাহেব আসছিলেন। তো সেখানে শিক্ষার্থীরা ইউনো সাহেবের কাছে তথ্যগুলো দেওয়া হয়, দিলে ইউনো সাহেব তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন এবং ওই গ্রামে 4টা থেকে 5টা পাকা টয়লেটের ব্যবস্থা করে দেন। তো এটা একটা বিশাল একটা, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা এনেছিল আমার শিক্ষার্থীরা। তো আমার বিদ্যালয়ে যে জেলা পর্যায়ে যে শ্রেষ্ঠত্ব অর্জন, আমি মনে করি তার পিছনে এটা আমি হাইলাইট করতে পেরেছিলাম জেলা পর্যায়ে যখন যাই। এরকম আরো কিছু কিছু অ্যাক্টিভিটি ছিল যে কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। আমার মনে হয় যে এটা একটা, এই যে ছোট ছোট শিক্ষার্থীরা যে সমাজ পরিবর্তনের ভূমিকা রেখেছিল, আমার মনে হয় জেলা পর্যায়ে টিকে থাকার জন্য মানে এটা একটা বড় কারণ। ধন্যবাদ। ধন্যবাদ দিলরুবা খানম ম্যাডামকে। মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম, যে সমাজ পরিবর্তনে ছোট ছোট শিশুদেরকে আপনি যুক্ত করেছেন। আপনার বিদ্যালয়ের শিশুরা এই মহৎ কাজে অংশ নিয়েছে এবং সফল হয়েছে। তো আপনার বিদ্যালয়ের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হবার আসল রহস্যগুলো আমরা জানতে পারলাম, এখন বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। এবার আমি যুক্ত হতে চাচ্ছি একজন নবীন উদ্যমী আন্তরিক নবীন শিক্ষক, আমাদের সবার প্রিয় ফেরদৌসী রুমা ম্যাডামের সঙ্গে। ফেরদৌসী রুমা ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, রুমা ম্যাডাম বোধহয় নেটওয়ার্কের কারণে, আসলে ম্যাডাম যেখানে বাস করেন, যেখানে আছেন, ওইখানে নেটওয়ার্ক সমস্যা খুবই প্রবল। আমি ম্যাডামের সঙ্গে আগেও কথা বলে জেনেছি, এবং স্কিম ওয়ার্ডে এই সমস্যাটা আরো বেশি করে। ম্যাডাম আমাকে শুনতে পাচ্ছেন? রুমা ম্যাডাম? হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছি। ম্যাডাম, হ্যাঁ ধন্যবাদ ম্যাম, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ।
আলোকিত দুইজন মানুষের সাথে, আজকে দুই ম্যাডামের সাথে আমি যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। যাদের ক্লাস দেখে আমি মুগ্ধ হই, যাদের কার্যকলাপ দেখে সবসময় অনুপ্রাণিত হই, আজকে তাদের সাথে এরকম সুন্দর একটি আয়োজনের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। তো ধন্যবাদ ম্যাম। আমার কাছে এরকম একটি অনুষ্ঠান যারা আয়োজন করেছে, প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং আজকে আমাদের দর্শক মন্ডলী এবং সম্মানিত আমাদের যারা শিক্ষক রয়েছেন, যারা আজকে লাইভ প্রোগ্রামটি দিচ্ছে, সকলকে জানাচ্ছি আমাদের বরগুনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার কাছে কি কোনো প্রশ্ন আছে ম্যাম? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি আপনি বলবো, আসলে আমি শুনতে পাইনি তো নেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি সেটা। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা জেনেছি এবং বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কার্যকলাপগুলো দেখে আমরা জেনেছি যে আপনার উপজেলায় অনলাইন স্কুল কার্যক্রম আপনি প্রথম শুরু করেছিলেন, আপনার উদ্যোগে শুরু হয়েছিল। তো আপনি এখনো দায়িত্ব পালন করছেন। তো অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হওয়া এবং আপনি কিভাবে চিন্তা করলেন, কি কারণে চিন্তা করলেন যে অনলাইন ক্লাস নিতে হবে, অনলাইন ক্লাস নেওয়া যায়? মোট কথা, আপনার উপজেলায় অনলাইন স্কুল কার্যক্রম পরিচালিত করতে আপনি যে উদ্যোগগুলো পালন করে যাচ্ছেন, দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন, সেগুলো সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। সম্মানিত আমার সহকর্মী জনাব সুবর্ণা লিপা চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে যখন করোনাকালীন সময়ে আমরা সকলে, আমাদের বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছিল এবং অনেক সময়টা আমরা ঘরে বসে পার করছিলাম, জাস্ট ওই মুহূর্তে আমরা তখন বিভিন্ন পেজ, বিশেষ করে আলোকিত পেজের যে প্রথম লাইভ ক্লাসগুলো শুরু হয়েছিল, আমরা সেটা দেখতে শুরু করলাম যে বিভিন্ন পেজে লাইভ ক্লাসগুলো হচ্ছে। তো প্রথম পর্যায়ে আমার প্রচেষ্টা ছিলাম। ম্যাডাম হ্যাঁ হ্যাঁ, বলুন ম্যাডাম, বলুন। হ্যাঁ, প্রথম পর্যায়ে যখন আমরা দেখলাম যে আলোকিত পেজ থেকে লাইভ ক্লাস শুরু করেছে, ধীরে ধীরে সারা বাংলাদেশে তাদের আলোকের ঝর্ণা ধারা বয়ে চললো। সারা বাংলাদেশে বিভিন্ন পেজ ক্রিয়েট হলো, সেখানে আমাকে কি শোনা যাচ্ছে না ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? আসলে মাঝে আমি বুঝতে পারছি না। মাঝে আমরা আপনার কথা শুনতে পারছিলাম না, আপনি আবার বলুন। ও আচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা আচ্ছা, আমি লিপাদি, আমি একটু মোবাইল থেকে ঢুকছি, আমাকে ওখানে একটু ইনক্লুড করেন। আমার মনে হয় তাহলে নেট কানেক্টটা ভালো পাবো, না হলে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সুপ্রিয় সুধী, আচ্ছা ঠিক আছে। সম্মানিত সুধী যারা আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের একজন উদ্যমী কর্মোদ্যমী শিক্ষক ফেরদৌসী রুমা আপা নেটওয়ার্ক বিঘ্নের কারণে, দুর্বল নেটওয়ার্কের কারণে তার মনের কথাগুলো বলতে পারছিলেন না। এটাও কিন্তু আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা। আমরা ঠিক এইভাবে প্রতিনিয়ত দুর্বল নেটওয়ার্কের সঙ্গে যুদ্ধ করেও আমরা থেমে নেই, আমরা এগিয়ে চলছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকগণ তাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে, বাড়িতে থেকে তারা চেষ্টা করে যাচ্ছে কিছু করার, তারা বসে নেই। আজকের অনুষ্ঠানে যেটা দেখতে পেলেন, স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা বোধহয় অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট করছে, আসলে কিন্তু না। এই দিকটার মাধ্যমে আরেকটি সত্য আমাদের সামনে এসেছে যে আমরা শত বাধা বিঘ্ন পেরিয়েও সামনে এগিয়ে যাব। রুমা ম্যাডাম ল্যাপটপে যুক্ত হতে পারছিলেন না, এরকম ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এটা আসলে আমার খুব খারাপ লাগছে যে কথা বলতে গিয়ে আপনি হয়তো বা কথার ছন্দ পতন হচ্ছে, বা আমি কথা বলতে গিয়ে বলতে পারছি না। আমি ধন্যবাদ জানাচ্ছি তারপরও
আসলে প্রথম আমি যখন দিলরুবা আপার একটা লাইভ ফেস্টিভ্যালে একটা ক্লাস দেখেছিলাম, সে চমৎকার এক উপস্থাপনা, আমি দেখে অবাক হয়েছিলাম। এবং লিপাদির ক্লাসগুলো যখন বাংলার ক্লাস নেয়, অসাধারণ তার উপস্থাপনা। তো যখন এরকম ক্লাসগুলো দেখতে থাকলাম, এবং আরো অনেক ম্যাডাম যাদের আসলে নাম বলে শেষ করতে পারবো না, যারা এখন এই অনলাইন জগতের আইকন হিসেবে আমি মনে করি যে অসংখ্য গুণগ্রাহীর ক্লাসগুলো দেখে আমরা প্রতিনিয়তই আসলে উৎসাহিত হয়েছি। তো সেই প্রচেষ্টা থেকে আসলে চিন্তা ছিল যে কিভাবে ক্লাস নেওয়া যায়। আসলে সত্যি কথা বলতে যে আমি 15 সালের আইসিটি ট্রেনিং করার পরে অনেক শিক্ষক বাতায়নের আইডি থেকে ঢুকতে পারছিলাম না, দেখে অনেক কাজ হয়তো করা হয়নি। কিন্তু অনেক আগে আমি এম মিরাজুল ইসলাম স্যার, আমাদের শিক্ষক বাতায়নের একজন সম্মানিত সদস্য, মুনাজির অ্যাম্বাসেডর, তো তার একটি কন্টেন্ট দেওয়া ছিল, কি কোনো মানুষ দেখতে পারে? তার একটি কন্টেন্ট দেখে আমি, কন্টেন্ট সাথে একটা ইয়া ছিল, মুক্ত পাঠ থেকে একটা পোস্ট ছিল, তখন থেকে আইসিটির উপরে একটু ইন্টারেস্ট ছিল। আমি স্যারকে মেসেজ দিলাম যে স্যার, এই যে মুক্ত পাঠের কোর্সটা আপনি দেখলাম যে অনলাইনের একটি কোর্স করেছেন, সার্টিফিকেট পেয়েছেন, তো এটা কিভাবে করা যায়? স্যার আমাকে লিখলো যে এটা অনলাইনে করেছি। আসলে অনলাইনে যে কোর্স করা যায় এটাও আমার ধারণার বাইরে ছিল। আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি এই যে অনলাইন করোনার আসলে আমাকে যে কত কিছু দিয়েছে আইসিটি জগৎটায়, এবং আপনাদের মতো মানুষদের যে লিপাদি, আমার দূর থেকে শুধু যাকে আমি সবসময় আসলে একজন আমার পরম শ্রদ্ধেয় এবং মানে কি বলবো তার অনুসরণ করতাম আমি তাকে, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে এসে লিপাদের সাথে এরকম একটা মিটিং এ যুক্ত হতে পারবো, এটা আসলে আমি কখনোই ভাবিনি। আসলে এই জায়গাটা যে কতটা ভালো লাগার সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো সেই প্রচেষ্টা থেকে হঠাৎ করে করোনা শুরু হওয়ার আগে আমি ওই সবাইকে জিজ্ঞেস করবো, একটু নিজের কাছেও খারাপ লাগলো, অনলাইনে কোর্স করছে এটু পর্যন্ত বলেছে। তারপরে আমি ইউটিউবে সার্চ দিলাম যে আসলে মুক্ত পাঠটা কি, এটা আমার ধারণা ছিল না যে মুক্ত পাঠ কি। ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে মুক্ত পাঠে এভাবে রেজিস্ট্রেশন করা যায়। তো ওখানে রেজিস্ট্রেশন করলাম নিজে নিজে, অনেক প্রচেষ্টার পরে প্রায় 15 দিন লেগেছিল। আপনারা দেখতে পেয়েছেন যে আমার কি ধরনের নেট প্রবলেম। 15 দিন প্রতিদিন রাত্রে একবার ট্রাই করতাম যে মুক্ত পাঠে কিভাবে রেজিস্ট্রেশন করা যায়, এই যে সবাই সার্টিফিকেট পাচ্ছে আমি একটু চেষ্টা করি। তো 15 দিন 20 দিন প্রায় পরে আমি রেজিস্ট্রেশন করতে পারলাম। তারপরে আসলে কিছু কোর্স করেছিলাম, তারপর পরই আমাদের এই যে অনলাইন ক্লাসগুলো শুরু হয়েছিল। তারপরে দেখলাম বিভিন্ন জায়গায় ক্লাস নিচ্ছে, কেউ আসলে ওভিএস দিয়ে নিচ্ছে। তো ওভিএস এর প্রতি আমারও ইন্টারেস্টটা ছিল যে ওভিএস দিয়ে কিভাবে ক্লাস নেওয়া যায়। তো একদিন দেখলাম বেনজির স্যার, সোহাগ স্যার দিনাজপুরে ওরা ক্লাস নিচ্ছে। তো এরকমের ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কিভাবে এরকম ওভিএস দিয়ে ক্লাস নেওয়া যায়। স্যাররা তখন অনেক হেল্প করলো, সোহাগ স্যার। তারপর বললো যে আপনি আরেকটা জিনিস করতে পারেন, যে আপনি লাইভ ক্লাস নিতে পারেন। লাইভ ক্লাসটা অনেক সহজ, ওভিএস দিয়ে তো কাজ করতে একটু ঝামেলা আছে প্রথম পর্যায়ে। তারপরে আমাকে অসীমদার নাম্বারটা দিল, তার সাথে কন্ট্যাক্ট করলাম। তো তখন আমি বুঝিনি আসলে যে লাইভ ক্লাস বললো যে একটা লিংক দিতে হবে আপনার লাইভ ক্লাসে। এখন লিংকটা যে কোথায় ক্রিয়েট হবে কিভাবে এটাও আমার জানা ছিল না। তো সেই জায়গা থেকে আসলে আমি ইউটিউব ভিডিও করলাম, ভিডিও করে ইউটিউবে একটা চ্যানেল খুলতে হবে সেটা শুনলাম। পরে আমার এক ভাগ্নের কাছে ওকে বললাম যে কিভাবে ইউটিউবে চ্যানেল খুলে, ও বললো আসলে প্রত্যেকটা পদক্ষেপ মানে শেখার ছিল। আমার এই করোনা আসলে আমাকে অনেক কিছু দিয়েছে যা বলে আসলে বোঝাতে পারবো না। তো সেই ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমি ওয়াসিম স্যার সম্মানিত আমাদের একজন যে আমাদের সব সময় আমরা জানি যে আইসিটি আইকন এবং বিভিন্ন প্রোগ্রামের পিছনে থেকে যে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে, বাংলাদেশ আলোকিত পেজের একজন অন্যতম ফাউন্ডার অ্যাডমিন প্রতিষ্ঠাকালীন সময়ে আমরা জানি যে সুবর্ণা রায়লিপার সাথে যারা কাজ করে যাচ্ছে সারা দেশে, এখন তার প্রত্যেকটা পেজের সাথে সে সম্পৃক্ত হয়ে উদার মনে সারাদিন কষ্ট করে যাচ্ছে। সেই স্যারের কৃতজ্ঞতা আসলে অসীম অসীম অসীমের মতোই। তো সেরকম স্যার আমাকে ওইভাবে ইনস্ট্রাকশন দিল যে ঘরে বসে আপনি আলোকিত পেজে ক্লাস নিতে পারেন। তো আসলে আলোকিত পেজে সুবর্ণাদি আছে সেটা আমার জানাও ছিল না, এটা আমি অনেক পরে জেনেছি। তো আসলে আমি বললাম যে না, আমি ঘরে বসে শিখিতে ক্লাস নিতে চাই। তো বলো প্রথম ক্লাস দেখেছি, আপনার মনে হয় না এটা প্রথম ক্লাস? আমার ইমরান হাবিব স্যারের সাথে কথা হইলো, স্যার বললো যে আমি 3-4টা
ক্লাস করার পরেই মাত্র 4টা ক্লাস করলাম, সেটা ছিল জালকাঠি অনলাইন পেজে। ওখানে ক্লাস নেওয়ার পরে তারপরে আমাদের চাবাই নবাবগঞ্জ ওখানে ইনভাইট করলো যে আপনি একটা ক্লাস নেন, রাহুল আমিন স্যার। এভাবে আর কি কয়েকটা পেজে ক্লাস নিলাম। তো যখন দেখি যে আমি যেদিন আমার ইউটিউব চ্যানেলে আমার ক্লাসটা দিতে পেরে লিঙ্কটা দিতে পারছি, সে সময় আমার একটা মনে হচ্ছিল যে আসলে একটা বিজয়, হ্যাঁ, যে আমি পেরেছি। তো প্রথম মনে হচ্ছিল যে পারবো না, 3 দিন বসে আমার আপলোড হয়েছিল, নেটের এরকমের অবস্থা, আর কনভার্ট করে কিভাবে আসলে লিঙ্কটা মানে এটা রেজুলেশন কমাতে হয় এটা আমার ধারণার বাইরে ছিল। তো বললাম না যে আসলে করোনা অনেক কিছু দিয়েছে। সেই 3 দিন পরে যখন পারলাম, আমার একটা মনে হলো বিজয়, প্রথম বিজয়। তো সেরকম একটা আসলে ভালো লাগা। ও রাত্রে যখন আমি শুতে গেলাম দেখি যে হচ্ছে না, তো একজন আমাকে বললো, আমার ভাগ্নে, যে ওটা আন্টি তুমি ওটা কেটো না, ওভাবে হবে। তো আমি আসলে খুব দুঃখ পেলাম। আমার মেয়েটা ছোট 5-এ পড়ে, ওই সব ভিডিও গুলো করলো। তা আমি ভাবছি আমি আর পারবো না। তখন এপিজেড কালামের একটি উক্তি আমার খুব দিল, যে ফেইলার কে টু সাকসেস, আসলে যে প্রচেষ্টার কখনো মৃত্যু হয় না। এবং আরেকটি যে জানিস যে আমরা ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, যে সেটা আমরা জানি, যে তার একটি উক্তি সেখানে আমি দেখলাম যখন, যে প্রচেষ্টার কখনোই মৃত্যু হয় না। এই জিনিসটা আমি যখন পড়লাম তখন আবার উঠে, তখন 12:30টার সময় উঠে বসলাম যে কালকে আরেকবার তাইলে চেষ্টা করব, দেখি পারা যায় কিনা। তারপরে আসলে সাকসেসফুল হলাম। এরপরে আসলে বিভিন্ন পেজের সাথে যুক্ত হয়ে এরকমের এই যে লিপাদি, আপনি, এরকমের হাজারো শিক্ষক এখন অনলাইনে যুক্ত প্রতিনিয়ত, প্রতিদিন মিনিমাম দিলরুবা আপা আছেন, সুবর্ণা রায়, লিপা ম্যাম। আসলে আমার ইন্সপায়ার জায়গাগুলো, যারা যখন ক্লাস নিচ্ছি কিছু স্টুডেন্ট যুক্ত হচ্ছে, হ্যাঁ, আমাদের বিভিন্ন টিচাররা প্রতিনিয়ত, যেমন পরশুদিন আমাকে কুমিল্লা থেকে এক ম্যাম ফোন করলো যে ম্যাম আপনার সাথে কথা হয় না, আমরা যখন জুমে থাকি এগুলো লাইভ প্রোগ্রাম চলে, আসলে খুব কথা বলতে ইচ্ছে করছে আপনার, যখন কথা বলেন আমি প্রায় শুনি, শুধু কথা শুনতে ইচ্ছে করে, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করার কারণটা ওখানে বলতে পারি না, এজন্য ফোন দিলাম মেসেঞ্জারে। তো এরকমের যে আসলে আমরা অনলাইনে সবাই একটা পরিবার হয়ে গেছি, এটাই খুব ভালো লাগে, যে আপনি কোথায় আর আমি কোথায়। তারপরও আসলে এই যে জুই আপা কমেন্টস করছে, যে আমাকে প্রতিনিয়ত ফোন করে যাচ্ছে, আসলে অনেক কিছু শিখিয়েছে। আমি নিজে থেকে চেষ্টা করে এই সময়টা, আমি পুরো বন্ধের সময়টা আইসিটি নিয়ে কোথায় কি হচ্ছে আমি নিজে নিজে অনেক কিছু চেষ্টা করি। যে একটা আরেকটা বিষয় হচ্ছে যে যখন আমরা প্রথম পর্যায়ে ফেসবুক বা মেসেঞ্জার চালাতাম, আমি মেসেঞ্জারে লিখতে খুব একটা অভ্যস্ত না, মানে খুব বেশি করলে আমি রেসপন্স করি খুব কম, আসলে লিখতে ভালো লাগে না। আমি দেখতাম আসলে এটার ভিতর কি শেখার আছে। তো আমি মনে করি যে অনেকে ফেসবুক সম্পর্কে একটা খারাপ ধারণা আছে, কিন্তু এই ফেসবুক থেকেই আসলে যারা কাজগুলো করে যাচ্ছে, অনেকে হয়তো ভাবে যে এগুলো আবার পোস্ট দেওয়ার কি হয়েছে, সার্টিফিকেট পাইছে, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা ভালো কিছু থাকে। এটা থেকে আমি যেরকমের ইন্সপায়ার হয়ে আসলে আইসিটি তে দক্ষতা অর্জনের চেষ্টা করে চলছি, যে কোথা থেকে কি অর্জন করা যায় সেটা। আর একটা বিষয় ছিল, আমরা আগে শুনেছি যে যে কোনো একটা কোর্স করতে গেলে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো ভয় পেতাম যে কোনো কিছু এখানে শেয়ার করা যাবে না, আইডি হ্যাক হয়ে যাবে। আসলে কোনো কিছুতেই এখন আইডি ছাড়া আর ইমেল ছাড়া কিন্তু আপনি ফোন নাম্বার ছাড়া কাজ করতে পারবেন না। তো সেই জায়গাটা থেকে আসলে আমার প্রচেষ্টা সবসময় অব্যাহত ছিল, কোথা থেকে শিখবো। লিপাদির কাছ থেকে সেই 2 বছর আগে আমি কন্টেন্ট নিয়ে আসলে আমার বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমে ব্যবহার করেছি এবং নিজে তৈরি করেছি। আরো কিভাবে এগুলো ডেভেলপ করা যায় সেটা দেখেছি। অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানের মাধ্যমে লিপাদিকে, যে সারা বাংলাদেশের অনেক টিচারদের এরকম সুন্দর একটি প্রচেষ্টা দিয়ে আসলে মাল্টিমিডিয়া ক্লাসরুমে বাচ্চাদের, মনে করি যে এটা আমাদের পাঠদানের ক্ষেত্রে এবং শিক্ষার্থীদের আকর্ষণ ধরে রাখতে একটি চমৎকার উদ্যোগ ছিল তার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং আপনার মতো টিচার যেন বাংলাদেশে আরো সৃষ্টি হয়, আপনাকে দেখে যেন আমরা এরকম কাজ করার অনুপ্রেরণা পাই। তো ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনি যে কাজটি করেছেন আপনার জায়গা থেকে। আমি শুনেছি যে আপনার ল্যাপটপটাও নষ্ট হয়ে গিয়েছে, আসলে এটা কি বলবো, এটা একজন আহ অসাধারণ একজন মানুষের মন থাকলে এই কাজটি করা যায়। আহ আমি আসলে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না লিপাদি, সে অনেক উপর লেভেলের মানুষ। আর আমাদের যে আরেকজন ম্যাম রয়েছে, তার ক্লাস, আসলে আমি যখন একটা ক্লাস দেখেছিলাম যে হাতে সে একটি কার্টুন এঁকে ক্লাস নিচ্ছিল, আমি খুব অবাক হয়ে দেখছিলাম যে চমৎকার একটি ক্লাস, অসাধারণ।
আপা, আপনাদের দেখে যেন আমরা আরো শিখতে পারি, এগিয়ে যেতে পারি, সবাই আসলে এটাই দোয়া করবেন। আমার এই প্রচেষ্টাটুকু যেন আমি সফল হতে পারি, আমি আসলে কাজ করতে চাই, কিন্তু যারা এখানে যারা আমার কথাগুলো শুনছে, আমাদের মতো শিক্ষক যারা আমরা এগিয়ে আসতে চাই তাদেরকে সুযোগ দেবেন কর্তৃপক্ষ, সেটাই আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ রুমা আপা, অসংখ্য ধন্যবাদ। লিপাদি, আর কিছু? হ্যাঁ হ্যাঁ, এরপর আপনার কাছে আবার ফিরে যাব। আপনাকে শিক্ষার আলো পেজের পক্ষ থেকে স্যালুট জানাই এই কারণেই যে এই অস্থির নেটওয়ার্কের সঙ্গে যুদ্ধ করে, দুর্বল নেটওয়ার্কের সঙ্গে যুদ্ধ করে আপনি আবার যুক্ত হয়েছেন, আপনার এই প্রচেষ্টাকে স্যালুট জানাই। আর আজকে শিক্ষার আলো পোর্টাল থেকে আপনাদের দুইজনকে যুক্ত করার একটি উদ্দেশ্য আমাদের রয়েছে। একজন দিলরুবা খানম, উনি হচ্ছেন প্রাথমিক শিক্ষা পরিবারের আইডল, আইকন, এবং আরেকজন ফেরদৌসী আক্তার রুমা, যিনি পূর্ববর্তী আলোকিত শিক্ষকদের দেখানো পথে নিজের সদিচ্ছা নিয়ে, কঠোর পরিশ্রম নিয়ে এগিয়ে চলছেন দুর্বার গতিতে। তো এই দুইটা সূত্রকে আমরা একই সুতোয় বাঁধার চেষ্টা করেছি আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ রুমা আপাকে খুব সুন্দর কথা বলার জন্য, তার সুন্দর মনের অনুভূতিগুলো তুলে ধরার জন্য। আমি আবার যুক্ত হচ্ছি দিলরুবা খানম ম্যাডামের সঙ্গে। দিলরুবা খানম ম্যাডাম, আপনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন 2016 এবং 2018-তে। তো আপনার এই অর্জনগুলো নিয়ে আমরা কিছু জানতে চাই। আপনি এমআই এক্সপার্ট নির্বাচিত হয়েছেন, সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন, সেরা নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। তো সেইগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাই আপনার মুখ থেকে। কি বলবো, ওগুলো কেমন কেমন করে যেন হয়ে গেছে। আচ্ছা, আপনি এমআই এক্সপার্ট নির্বাচিত হয়েছেন 2016 থেকে 2020 পর্যন্ত, একটানা 5 বছর। তো মাইক্রোসফটের সঙ্গে আপনার কাজ করার কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেন, আমাদের উপকার হবে তাতে। মাইক্রোসফটে যখন কাজ করি তখন এটাও কিন্তু এটুআই থেকে ইন্সপায়ার হয়ে আমরা কিন্তু মাইক্রোসফটের সাথে আসলে কাজ করি। তখন রফিকুল ইসলাম সুজন স্যারের একটা পোস্ট থেকে আমরা সবাই মাইক্রোসফটের সাথে যুক্ত হই। তখন আমরা মাইক্রোসফটের সঙ্গে সবাই একসাথে আমরা কিন্তু অ্যাড হয়েছিলাম ওই সময়। তো সে বছর আমরা মাইক্রোসফট এডুকেটর এক্সপার্ট হলাম। তুমিও তো মনে হয় ওই বছর অ্যাপ্লিকেশন করেছিলাম। যাই হোক, তো সেই থেকে আমরা ওখানে কোর্স করলাম, বিভিন্ন বিশ্বের বাইরের টিচারদের সঙ্গে কিভাবে সংযুক্ত হতে হয়, কিভাবে তাদের সাথে কাজ করতে হয়, বিশ্বের সকল শিক্ষকদের সাথে একসাথে হয়ে কাজ করতে হয়, তাদের সাথে অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে নিজের স্কুলের শিক্ষার্থীদের সংযোগ করতে হয়, এগুলো শিখলাম। সেখানকার শিক্ষা ব্যবস্থার সাথে নিজের স্কুলের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদেরকে যোগাযোগ করানো, স্কাইপের মাধ্যমে যোগাযোগ করানো, এগুলো সম্পর্কে শিক্ষার্থীদের একটা যোগাযোগ ঘটিয়ে দেওয়া, এগুলো শিখলাম। তা এইভাবে 2016 সাল থেকে 2016 সাল, 17 সাল, 18, 19, 20 সাল, এভাবে শিক্ষার্থীরা আসলে আমার স্কুলের শিক্ষার্থীরা এগুলো থেকে অনেক কিছু কিন্তু এখান থেকে অর্জন করেছে। আমি আমার স্কুলে এগুলো থেকে, ওই যে তখন বললাম না যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে শ্রেষ্ঠ স্কুল, ওখানে এগুলো থেকে কিন্তু আমি অনুপ্রাণিত হয়ে আমার স্কুলে কিন্তু আমি ওই যে আইসিটি রুটিনে কিন্তু আমি উপজেলা শিক্ষা অফিসার স্যারের অনুমতি নিয়ে আমি কিন্তু রুটিনে আইসিটিটা কিন্তু আমি ইনক্লুড করেছিলাম সেই সময়। গত 2-3 বছর ধরে আমার রুটিনে কিন্তু আইসিটিটা কিন্তু আমার রুটিনে কিন্তু আছে। আমার 3 থেকে 5 পর্যন্ত আমার স্কুলে কিন্তু আইসিটি ক্লাস হয়, সপ্তাহে 3 দিন আইসিটি ক্লাস হয়। এবং আমার 5ম শ্রেণী পর্যন্ত দেখা যাচ্ছে যে 3-তে তারা ল্যাপটপ অন করতে পারে, অফ করতে পারে, তারা ল্যাপটপে হয়তো নিজের নাম, ওয়ার্ডে নিজের নামটা লিখতে পারে। তো আবার 4-এর ক্লাসে তারা নিজের নাম ঠিকানা পুরোটাই লিখতে পারে। 100% শিক্ষার্থী হয়তো লিখতে পারে না, কিন্তু 95% শিক্ষার্থী
অধিকাংশ লিখতে পারে, হয়তো সবাই হয়তো পুরোটা লিখতে পারে না, কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা 95% শিক্ষার্থী লিখতে পারে। আর 5 এর শিক্ষার্থীরা তো সবাই নাম ঠিকানা লিখতে পারে। আমি এর আগে একটা লাইভে আমি বলেছি যে আমার একটা ওয়ার্ড ভোকাবুলারি বোর্ড আছে, আমার 5 এর ক্লাসে ভোকাবুলারি বোর্ড আছে, সেখানে 28টা পৃষ্ঠা এ থেকে জেড পর্যন্ত ভোকাবুলারি বোর্ডে প্রত্যেকটা 28 পৃষ্ঠা ইংলিশে ভোকাবুলারি বোর্ড 5 এর একটা স্টুডেন্টের দিয়ে লেখানো, সেই স্টুডেন্টই আমার ওই ভোকাবুলারি বোর্ডটা তৈরি করে দিয়েছে। এগুলো কিন্তু সব আমি কিন্তু ওই এমআই ওখান থেকে কিন্তু আমি কিন্তু মাইক্রোসফট থেকে আমি কিন্তু অনুপ্রাণিত হয়ে কিন্তু আমি এগুলো আমি আমার স্কুলে আমি এগুলো নিয়ে এসেছি। তা আমি ওই বিশ্বের বিভিন্ন স্কুলের তাদের শিক্ষা ব্যবস্থা সেগুলো আমি দেখে আমি সেখান থেকে কিন্তু ভালো ভালো যে আইডিয়া গুলো আমি আমার স্কুলে আমি আনার চেষ্টা করি। তো এভাবে আমি আমার স্কুল মাইক্রোসফট স্কুলও শুধু যে আমি যে মাইক্রোসফট এডুকেটর এক্সপার্ট শুধু যে তা না, আমার স্কুলও মাইক্রোসফট স্কুল 2016 থেকে 20 সাল পর্যন্ত মাইক্রোসফট স্কুলও 2016 সালেও মাইক্রোসফট স্কুল 17, 18, 19, 20 সাল পর্যন্ত মাইক্রোসফট স্কুল হয়ে আসছে আজ পর্যন্ত। ধন্যবাদ। ম্যাডাম, আমি দেখতে পাচ্ছি যে আপনাকে একজন প্রশ্ন করেছেন শিক্ষার্থীরা স্মার্টফোনের প্রপার ইউজ যাতে করে সেক্ষেত্রে কি ভূমিকা রাখছেন এবং এক্ষেত্রে অভিভাবককে কতটুকু সচেতন হওয়া প্রয়োজন এবং কি কি করা উচিত? অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা স্মার্টফোন তো আমাদের শিক্ষক অভিভাবকদের সবার কাছে তো নাই, এটা আমাদের একটা মানে দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আমাদের অভিভাবকরা তো অধিকাংশ দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাই না? আমার স্কুলটা যে জায়গাতে বসবাস করে মানে যে জায়গাতে অবস্থান সেখানে তো অধিকাংশ অভিভাবক ভ্যান চালায়, কেউ মানে মানে খুবই দরিদ্র তারা। স্মার্টফোন তো কল্পনাই করা যায় না। দেখা যাচ্ছে হয়তো 25% অভিভাবকদের কাছে হয়তো স্মার্টফোন আছে আর বাদ বাকি অভিভাবকদের কাছে নাই। তো যাদের কাছে আছে তারা ইউজ করে, আর যাদের কাছে নাই তারা তো ইউজ তো করার প্রশ্নই আসে না। তো আমরা মোবাইলের মাধ্যমে তাদেরকে মানে ক্লাস নিই। মূলত প্রশ্নটি ছিল যে অভিভাবকদের যাতে এরা প্রপার ইউজ করতে পারে, যাদের আছে তারা যাতে প্রপার ইউজ করতে পারে, এক্ষেত্রে অভিভাবকের কি করা উচিত? আপনার কি মনে হয় কতটুকু সচেতন হওয়া প্রয়োজন অভিভাবকের যাতে স্মার্টফোনের প্রপার ইউজ করতে পারে? যে অভিভাবকদের কাছে মানে আছে আর কি স্মার্টফোন গুলো আছে, তারা কিন্তু সেই অভিভাবক গুলো কিন্তু সবাই আমার সঙ্গে আমার ফেসবুকে আমার সাথে কিন্তু কানেক্ট আছে, এবং আমি যে ক্লাসগুলো করি আর কি এবং যেগুলো আমি শেয়ার করি তারা কিন্তু সেগুলো সব দেখে এবং ঘরে বসে শিখি ক্লাসগুলো তারা দেখে এবং তাদের সন্তানদেরকে দেখায়। আশেপাশের সন্তানদেরকে যারা আশেপাশের যে শিক্ষার্থীগুলো তারা দেখানোর চেষ্টা করে আর কি, কিন্তু সবার তো সেগুলো দেখানো সম্ভব হয় না, তারা ইউজ করে। হ্যাঁ, ধন্যবাদ। এবং হচ্ছে প্রশ্নটা আরেকবার একটু স্ক্রিনে নিয়ে আসা যায় দীপা? প্রশ্নটা হচ্ছে শিক্ষার্থীরা স্মার্টফোনের প্রপার ইউজ যাতে করে সেক্ষেত্রে কি ভূমিকা রাখছেন এবং এক্ষেত্রে অভিভাবককে কতটুকু সচেতন হওয়া প্রয়োজন এবং কি কি করা উচিত? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, আর হচ্ছে অভিভাবকরা মানে শিক্ষার্থীরা যেন গেম টেম না খেলে সেগুলো দিক থেকেও তো তাদেরকে সচেতন করা হয়, সেগুলো দিক থেকেও সচেতন করা হয় যেন তাদের চোখ নষ্ট না, বেশিক্ষণ শিক্ষার্থীদের কাছে যেন মানে স্মার্টফোনটা দিয়ে রাখা না হয়, সেগুলো মানে এগুলোর খারাপ দিক যেগুলো সেগুলো সচেতন করা হয়। হ্যাঁ, ধন্যবাদ। মূলত আপনি বলতে চেয়েছেন যে অভিভাবকের সঙ্গে যখন কথা বলেন তখন তাদেরকে এটাও বলেন যে তারা যাতে ক্লাসই দেখে, গেম কিংবা অন্য কোনো কিছুতে যাতে আসক্ত না হয় সেদিকে যেন নজর রাখা হয়। এটা মূলত আমরা সব শিক্ষকেরাই করে থাকি, বিশেষ করে এই করোনাকালীন সময়গুলোতে যাতে স্মার্টফোনের সঠিক ব্যবহার শিশুরা করতে পারে সেজন্য আমরা অভিভাবকদেরকেও পরামর্শ দিই।
ধন্যবাদ দিলরুবা ম্যাডাম। ম্যাডাম, আমি আরেকটি কথা জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষকদের জন্য সব থেকে বৃহৎ প্ল্যাটফর্ম হচ্ছে শিক্ষক বাতায়ন ওয়েবসাইট, টিচার্স পোর্টাল। তো আপনি কি শিক্ষক বাতায়নের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন নাকি প্রথম থেকেই যুক্ত ছিলেন? শিক্ষক বাতায়ন তো 2012 সাল থেকে, শিক্ষক বাতায়ন, কিন্তু আমি যুক্ত ছিলাম 2014 সাল থেকে। কারণ আমি 2014 সালে আইসিটি ট্রেনিংটা করি এবং সেখান থেকেই আমি শিক্ষক বাতায়নের সদস্য হই। তারপর থেকে যুক্ত আছি। মূলত শিক্ষক বাতায়নের সঙ্গে যুক্ত থেকে আপনি কি কি কাজ করেছেন? শিক্ষক বাতায়নের সঙ্গে যুক্ত থেকে? শিক্ষক বাতায়নের সাথে যুক্ত থেকে আমি সবচেয়ে বড় যে কাজটা করেছি, সেটা শিক্ষকদেরকে আমি কন্টেন্ট তৈরি করা শিখিয়েছি, এবং আমি নিজে তো তৈরি করেছি, বাতায়নের সদস্য করিয়েছি। আর বড়সড় যে কাজটা করেছি সেটা হচ্ছে ফেসবুকে শিক্ষক বাতায়নের অনুরূপ একটা পেজ, গ্রুপ তৈরি করেছি, যেটা সবাই জানেন। ম্যাডাম, আমি একটু বলি, যেটা এখন মানে শিক্ষক বাতায়ন নামে যে বৃহৎ একটি গ্রুপ রয়েছে, আপনি বোধহয় সেটির কথা বলছেন। হ্যাঁ, শিক্ষকদের কি গ্রুপ রয়েছে? এটা 2014 সালেই তৈরি। 2014 সালের নভেম্বরের 3 তারিখে আমি যখন ট্রেনিংটা করি, তারপর ট্রেনিং করে আসার পর মনে হয় মাস 2-3 পরে আমি সেরা কন্টেন্ট নির্মাতা হই। তারপর আমি হচ্ছে সকল শিক্ষকদের সঙ্গে, বাতায়নে তো চ্যাটিং করা যেত না, কথা বলা যেত না, তখন আমি চিন্তা করলাম যে সব শিক্ষকদের সঙ্গে একসাথে কথা বলা, মানে নিজেদের চিন্তাধারা, চিন্তা চেতনা একটু শেয়ার করা, এগুলোর জন্য যে। জি ম্যাডাম, আপনি বলুন এই প্রশ্নে আমি অবশ্যই যাব। আচ্ছা, সকল শিক্ষার্থীদের সঙ্গে, মানে শিক্ষকদের সঙ্গে তাদের চিন্তা ভাবনা একসাথে করা, তাদের নিজের যে চিন্তা ভাবনা তাদের সাথে শেয়ার করা, মানে এটা একটা ভালো হবে যে কন্টেন্ট তৈরিতে দেখা যাচ্ছে যে ভালো মন্দ আমার চিন্তা তাদের কাছে দেওয়া, তাদের চিন্তাটা আমি নিয়ে আমার কন্টেন্ট তৈরি ডেভেলপ করতে পারবো, এই একটা চিন্তা ভাবনা থেকে একটা গ্রুপ তৈরি করা হয়। সেই গ্রুপটা এখন দেখা যাচ্ছে যে বাতায়নের এখন প্রাণের গ্রুপ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমরা মূলত অনেক শিক্ষকই জানি না যে এত সুন্দর গ্রুপ তৈরির পেছনের কারিগরকে। তো সুপ্রিয় সুধী, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, যারা জানেন তারা তো জানেন যে শিক্ষক বাতায়ন নামে যে ফেসবুক গ্রুপটি, যে গ্রুপের মাধ্যমে আমরা অনেক কিছু সমাধান পেয়ে থাকি, এর বিভিন্ন নির্দেশনা পেয়ে থাকি, সেই গ্রুপটির ফাউন্ডার, অ্যাডমিন বা ক্রিয়েটর যেটাই বলেন, বা পেছনের কারিগর ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব দিলরুবা খানম ম্যাডাম। এটি একটি যুগান্তকারী উদ্যোগ ছিল ম্যাডাম, যার সুফল আমরা এত বছর ধরে এখনো ভোগ করছি। তো আমি এখন যুক্ত হতে চাচ্ছি ফেরদৌসী রুমা আপার কাছে। আর আমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটির উত্তর জানতে আমরা অবশ্যই ম্যাডামের সঙ্গে যুক্ত হব, দিলরুবা ম্যাডামের সঙ্গে পরবর্তীতে একটু পরেই যুক্ত হব। তো রুমা ম্যাডাম, যেসব আপনি তো অনলাইন ক্লাস নিচ্ছেন কিংবা বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিশুদের জন্য কিছু করার চেষ্টা করছেন, যারা অনলাইন সুবিধার বাইরে, যেসব শিশুরা অনলাইন সুবিধা বঞ্চিত, তাদের জন্য আপনি কি করছেন, বিশেষ করে আপনার বিদ্যালয়ে? ম্যাডাম শুনতে পাচ্ছেন? রুমা ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? যারা অনলাইন সুবিধার বাইরে, যে ধন্যবাদ জনাব সুবর্ণা রায় লিপিকার দিকে চমৎকার একটি প্রশ্নের জন্য। আসলে আমরা আসলে অনলাইন সুবিধার বাইরে আমাদের কিছু সংখ্যক শিক্ষার্থী রয়ে গেছে, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, আমাদের এলাকায় তারা অত্যন্ত দরিদ্র এলাকার, অধিকাংশ শিশুই দরিদ্র, এবং সবার স্মার্টফোন নেই, যে সবাই, অনেকের সংসদ টিভিতে ক্লাস দেখার সুযোগ রয়েছে, এবং
অনেকে সাথে ফোনে অনেক সময় পাচ্ছি না, যারা বাবার ফোন ইউজ করছে হয়তো বা তারা বাবারা বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ফোন করে পাচ্ছি না। আবার অনেকের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারছি, ম্যাক্সিমামের সাথেই। তো তাদের আজকে আপনার প্রতিদিনই আমাদের যে আমাদের উপজেলা অফিস থেকে নির্দেশনা ছিল যে আমরা ক্লাস ওয়ারি যে শ্রেণী টিচার রয়েছি, তো সেই টিচাররা, আমি চতুর্থ শ্রেণীর দায়িত্বে রয়েছি। তো এরকম যারা দায়িত্বে রয়েছে যে যে ক্লাসের, তারা আমাদের শিক্ষার্থীদেরকে ভাগ করে প্রতিদিন আমাদের ফোন করতে হয়। তো যাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না, আমরা মাঝে মধ্যে স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে কন্ট্যাক্ট করছি এবং তাদের সাথে যোগাযোগ করছি কিভাবে তারা পড়াশোনা এগিয়ে যেতে পারে। আর হচ্ছে যে তারা যাতে, অনেক স্টুডেন্ট রয়েছে গরিব, তারা যাতে ঝরে না পড়ে সেদিকটা আমরা খেয়াল রাখছি, যে তাদের যাতে পড়াশোনার দিকে সংযুক্ত করতে পারি। এবং অভিভাবকদের সাথে মোবাইলে আমরা যেটা যোগাযোগ তো প্রতিদিনই হচ্ছে। তারপরে মাঝে মধ্যে স্কুলে গিয়ে যোগাযোগ করছে, আর যাদেরকে একদমই পাওয়া যায় না তাদের হোম ভিজিট করা হচ্ছে। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ। ধন্যবাদ রুমা ম্যাডাম। খুবই সুন্দর একটি উদ্যোগ, যে যাদেরকে আপনারা মোবাইলেও পাচ্ছেন না তাদেরকে বাড়িতে গিয়ে হোম ভিজিট করছেন। চমৎকার একটি উদ্যোগ, যাতে করোনাকালীন সময়ে শিশুরা পাঠ্য বই থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে না যায়। তো আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, যে করোনা পরবর্তী সময়ে যাতে শিশুরা ঝরে না যায়, এই যে যে দীর্ঘদিন শিশুরা বাড়িতে বন্দী হয়ে আছে, একরকম অস্বস্তিকর পরিবেশে আছে, তো স্কুল খোলার পর করোনা পরবর্তীকালীন সময়ে শিশুদেরকে আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনতে বা শিশুদের ঝরে পড়া রোধ করতে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন জনাব সুবর্ণা রায় লিপা, আজকের অনুষ্ঠানের শিক্ষার.আলো.com এর সম্মানিত সঞ্চালক মহোদয়। আসলে এটি হচ্ছে প্রাথমিক শিক্ষার জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যাতে আমাদের শিক্ষার্থীরা ঝরে না পড়ে। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে যেহেতু করোনাকালীন সময়ে অনেকেরই আর কি, যারা কর্মজীবী মা বাবা রয়েছে, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে, এরকমের কিছু পরিবারও রয়েছে, আমাদের এলাকায় রয়েছে। তো সেসব পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু সন্তানেরা তাদের বাবা মায়ের যে আয়ের যে আয় মানে কাজ রয়েছে, তাদের শ্রমজীবী বাবা মার সাথে মাঠে কাজ করছে বা কেউ বাজারে কাজ করছে, এরকম কিছু শিশু রয়েই যায় 1% বা 2%। তাদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করি স্কুলমুখী করার জন্য। তো এখন যেহেতু করোনাকালীন সময়ে সবারই আয়ের উৎস কমে যাচ্ছে, অনেক ক্ষেত্রেই কর্মহীন হয়ে পড়েছে। আমরা দেখেছি যে ঢাকা থেকে কিভাবে মানুষ গ্রামে চলে এসেছে, এটা থেকে প্রমাণ হয় যে আসলে আমরা করোনায় যে কাজ হারাচ্ছি। তো সেক্ষেত্রে কিছু শিক্ষার্থী রয়েছে যারা আসলে এরকম কাজের সাথে ইনভলভ হচ্ছে, তারা যাতে এরকমের আমরা একটা ক্যাটাগরিতে আসলে ভাগ করতে পারি এসব শিশুদের, যে প্রতিটা বিদ্যালয়ে যে শিশুরা আসলে পড়া থেকে ঝরে পড়তে পারে বা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দু একজন শিশু যদি থেকে যায়, তাদেরকে যদি আমরা আলাদাভাবে উপজেলা অফিসের মাধ্যমে, আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই যে তাদের যদি আলাদাভাবে করে তাদের যদি আরো আর্থিক সহায়তা বাড়িয়ে দেওয়া হয়, বা তাদের যদি উপবৃত্তি এরকম আলাদা কিছু করোনার পরবর্তী সময়ে লিস্টেড করে তাদেরকে যদি বিভাজন করে প্রত্যেক জেলাওয়ারি শিশুদেরকে চিহ্নিত করা হয়, যাতে তারা আসলে ঝরে না পড়ে। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমরা সবাই জানি। তো এই শিশুদের জন্যই আসলে আমাদের সবকিছু। তো একটি অংশ যখন এগিয়ে যাচ্ছে, সারা বাংলাদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু শিশু অনলাইনে ক্লাস নিয়ে তারা চমৎকার ভাবে আমাদের ফিডব্যাক দিচ্ছে। আসলে সেই অংশটা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে। কিছু শিক্ষক রয়েছে, শিক্ষার্থী রয়েছে, যাদেরকে আমরা ফোনে বা তাদের বাড়িতে বাবা মার তত্ত্বাবধানের মাধ্যমে পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটি অংশ রয়ে গেছে যাদের বাবা মা আসলে শিক্ষিতের হার খুব কম, সেক্ষেত্রে আমরা শিক্ষকরা আমাদের প্রচেষ্টা এগিয়ে যাচ্ছি, কিন্তু তারপরও কিন্তু কিছু একটা সমস্যা থেকে যায়। আমরা যখন ক্লাসে পাঠদান করি, সেক্ষেত্রেও দেখা যায় যে 100% হয়তো বা আমরা ক্লাসের পাঠেও কিন্তু ওরকম থেকে যায়, যেখানে ফিডব্যাকের প্রয়োজন হয়ে থাকে, যে পারক শিশু দিয়ে বা আমরা নিজেরা শিক্ষকরা প্রচেষ্টা দিয়ে আমরা পাঠকে চেষ্টা করি 100% করার জন্য। তো এই অনলাইন ক্লাসের ক্ষেত্রেও আসলে এরকম হচ্ছে যে এখন বিভাজন হয়ে গেছে। কিছু শিক্ষার্থী তারা অতি উৎসাহী এবং খুব পারক, তারা আইসিটি তে দক্ষতা অর্জন করেছে। যেমন আজকের বিকালে একটা প্রোগ্রাম আমি দেখেছি, জানাতুল মাইশা ঢাকা চাঁদপুর থেকে
তার সঞ্চালনায় শিক্ষার আলো প্রসারিত পেজে একটি অনুষ্ঠান করেছে। তো এই যে আসলে ওরাই মনে হচ্ছে আমরা এমন একটি প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা মনে হয় যে শিক্ষার্থীদেরকেও আসলে শিক্ষক হিসেবে একটি স্বপ্নের বীজ বুনতে পেরেছি। এটা আমাদের আরেকটি করোনার সময় আমি মনে করি যে বড় সার্থকতা। আসলে শিক্ষার্থীরা, অনেক বাচ্চারা দেখেছি আমি অনলাইনে, অনেক অভিভাবকরাও পোস্ট দিয়েছে যে ক্লাস নিচ্ছে, একদম ছোট সেই শিশুটি 2 তে পড়ছে, আমাদের সেই উপস্থাপনা, আমাদের পাঠ দেখে ওরা এতটাই গ্রহণ করেছে। অনেকে হয়তো বলছে যে এই পাঠগুলো কে দেখছে, হ্যাঁ, এই যে নেগেটিভ কথা থেকে কিন্তু আমরা কি পেয়েছি দেখেন। আমার মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা ঘরে একটি শিশুর মাঝে একজন শিক্ষকের স্বপ্নের বীজটা আসলে এই করোনা আমাদেরকে বুনতে দিয়েছে। যে শিক্ষকরা যে পারফরমেন্স করছে, তাদের উপস্থাপনা দেখে আমার মেয়ে যখন আমার ভিডিওটা করছে, ও নিজে নিজে একটু পরেই ব্ল্যাক বোর্ডের কাছে গিয়ে আবার নিজে নিজে বলছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো। তো এরকমের এটা শুধু আমার বাসার কথা বললাম, আমি দেখেছি যে ফেসবুকে যারা পোস্ট দিয়েছে প্রত্যেকটা শিশু কিন্তু এক একজন টিচার হয়ে গেছে। আসলে এই যে দক্ষতাটুকু অর্জন করেছে, সেটাকে সাধুবাদ জানাই। সেই সাথে যারা পিছিয়ে পড়া শিশু আছে, আমি বলবো প্রত্যেকটা বিদ্যালয় থেকে তাদের ক্যাটাগরি চিহ্নিত করে, আমাদের উপজেলা অফিস যদি সেই চিহ্নিত করে তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা কি করা যায় সেটা নিয়ে ভাববো, তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা এগিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ রুমা আপা। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ফারহানা পারভিন জুই ম্যাডাম, উনি একসময় কমেন্টে অনুভূতি ব্যক্ত করেছেন যে আপনি আইসিটি সম্পর্কিত যতটুকু জানেন সেটা তাকে শিখিয়েছেন। তো এটাই মূলত আপনার কষ্টের প্রাপ্তি, একজন শিক্ষক অন্তত উপকৃত একটু বলি হয়েছে। যে করোনাকালীন সময়ে আমি আসলে যতটুকু আমার অর্জন ছিল, আমি চেষ্টা করেছি বিভিন্ন জেলা টিচারের সাথে। কিন্তু আমি এখন একটা কথা বলি যে আমি কোনো বরগুনা টিচার না, এখন আসলে অনলাইন সময়ে আমি সারা বাংলাদেশের টিচার। তো কাজী রুনা ম্যাম, আলোকিত পেজের একজন সম্মানিত এডমিন, উনি যখনই কোনো সমস্যায় পড়ে বলে ম্যাম আপনাকে ফোন করে আসলে আমি আমার সমাধানটা পেয়ে যাই, একবারের জন্য বিরক্ত হন না। সেই ঝিনাইদহ থেকে জুয়েল স্যার, হ্যাঁ, মাহবুবুল ইসলাম জুয়েল, আমরা জানি যে ঝিনাইদহ অনেক অ্যাম্বাসেডার রয়েছে, আমাদের টুটুল সাইদুল স্যার সহ অনেক দক্ষ আইকন রয়েছে। তো ওনার সাথে যদিও এই ফেসবুক বা আমরা একটা ট্রেনিং করেছিলাম, সেখান থেকে পরিচয়। তো ওনার ওয়াইফ একদিন আমাকে বললো যে আপনি আসলে এত উদার মনের একজন মানুষ, আপনার সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করলো। সে রাত্র 12টার সময় কল দিল যে আমার হাজবেন্ড বারবার বলছিল যে আইসিটি নিয়ে তার এত এই আগ্রহ, সে অনেক এগিয়ে যাবে এটা আমি আশা করি, এবং যখনই কোনো সমস্যার কথা বলি সে কিভাবে যেন একটা সমাধান বের করে দেয়। আসলে শুধু আমার আছে প্রচেষ্টা, আমি আসলে কিছুই পারি না। আমি সবসময় ওই যে একটি কথাই বলি, আমি সবসময় শিখতে চাই। আমি এখনো ছাত্র, আসলে শিক্ষক হয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করছি লিপাদি। তবে এই সময়টা আমার জন্য সবচেয়ে, আমার শিক্ষকতা জীবনের শ্রেষ্ঠ সময় বলবো এই করোনাকে। এবং আরেকটি কাজ করেছি লিপাদি আমি, সেটি হচ্ছে আমার বরগুনা থেকেও 3জনকে আমি শিক্ষক বাতায়নের সদস্য করেছি, কিন্তু সেটার সিস্টেমটা ছিল একটু ভিন্ন। আমি বলেছি কিন্তু বুঝতে পারেনি। তো আমি সেটা মোবাইলে শেয়ার স্ক্রিন করে, আমি হঠাৎ করে একদিন মাস 3 আগে মোবাইল যখন মেসেঞ্জারে কথা বলছি, এক ম্যাডাম কল দিচ্ছিল, তখন উপরের দিকে স্ক্রিন যখন উপরে উঠে গেল, আমি দেখতে পেলাম যে 2টি আইকন দেখা যাচ্ছে, একটা ছিল শেয়ার স্ক্রিন, একটা হচ্ছে ওয়াচ টুগেদার। তো আমি ওটা নিয়ে ভাবলাম যে শেয়ার স্ক্রিন দিয়ে কি হয়। তো আমি ওই যে যখন জুমে বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করেছি, দেখেছি ওখানে শেয়ার স্ক্রিন করা যায়, কিন্তু মোবাইল থেকে এভাবে শেয়ার স্ক্রিন দেওয়া যায় এটা আমার ধারণা ছিল না। পরে আমি এই বিষয়টা কয়েকজন অ্যাম্বাসেডার স্যারদের সাথেও আলাপ করলাম, যেমন ওই দিনাজপুরের সোহাগ স্যার বললে যে অবাক বিষয়, তো এই জিনিসটা আমার জানা ছিল না। তারপর রাহুল স্যার, সে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের জেলা অ্যাম্বাসেডার, তো বললো যে ম্যাডাম চমৎকার একটা জিনিস আপনি বের করেছেন। তো এটার মাধ্যমে আমি কয়েকজন টিচারকে শিক্ষক বাতায়নে কিভাবে সদস্য হবে, আমি তাদের মোবাইলে শেয়ার স্ক্রিন করে আমি সেই অপশনটা দেখিয়েছি। এবং শাহনাজ আক্তার আছে, ওনাকে দেখালাম সেদিন যে কিভাবে ক্লাস আপলোড করতে হয়। অনেকগুলো ক্লাস নিয়েছি, একটি ক্লাসও শিক্ষক বাতায়নে আপলোড করতে পারিনি। তো প্রতিদিন আসলে এই কাজগুলো আমি করে যাচ্ছি। বিভিন্ন টিচার, সেদিন কামরুন নাহার মজুমদার এখনো লিখেছে, এই যে আপা, উনি আমাকে ফোন দিল যে কিভাবে, ওনাকে আমি সেই শেয়ার স্ক্রিন দিয়ে দেখালাম। আমাদের বরগুনার বেতাগি থেকে কালকেও এক ম্যাডাম ফোন দিল যে আমি ক্লাস আসলে আপলোড করতে পারি না। তো আমি সেই আবার শেয়ার স্ক্রিন দিয়ে দেখালাম। এই কাজটা আমি আসলে খুব এনজয় করেছি নিজে, এবং আমি মনে করছি যে অনেক টিচারদের আমি আসলে উপকার করতে পেরেছি। এটা সহজে আমি আমার বাসার মধ্যে থেকে তাদেরকে এতটুকু সহযোগিতা করতে পেরেছি, এটা আসলে ভালো লাগার একটা বিষয় দিদি।
যে অনেকেরই হ্যাঁ ল্যাপটপ নেই, সেক্ষেত্রে আমরা মোবাইল থেকে কিভাবে সহজে অনেক কিছু আসলে কাজ করতে পারি, এটা আমার একটা প্রচেষ্টা ছিল, তো সেখান থেকে আমি আসলে সাকসেসফুল হয়েছি। ধন্যবাদ রুমা ধন্যবাদ আপাকে। দিদি। হ্যাঁ ধন্যবাদ। মূলত আমরা আমাদের আজকের এতক্ষণ পর্যন্ত আলোচনায় আমরা এইটুকু বুঝতে পারলাম সম্মানিত সুধী, যে করোনাকালীন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ঘরে বসেও নিজেদের পেশাগত উন্নয়নের জন্য পরস্পরকে সহযোগিতা করে যাচ্ছেন, যেটা রুমা আপার কথায় আমরা জানতে পারলাম, যে আমরা শিশুদের জন্য কিছু করার পাশাপাশি আমাদের সহকর্মীদের পেশাগত উন্নয়ন যাতে ঘটে সেজন্যও আমাদের যার যার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি, যেটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের রুমা আপা। তো আমি সেই একই ঘটনার পেছনে ফিরে যাই, গোড়ায় ফিরে যাই। দিলরুবা ম্যামের কথা বলছিলাম। আপনি এখন যেটা করছেন, দিলরুবা খানম ম্যাডাম কিন্তু অনেক আগেই সেটা শুরু করেছেন। আমি নিজেও তার একজন ছাত্রী বা শিক্ষার্থী যেটাই বলেন। আমি অনেক রাতে, রাত 12টা কিংবা 1টায় ফোন দিয়েছি যে আমি এই কন্টেন্টটা তৈরি করেছি, আমি বর্ডারটা করতে পারছি না, ম্যাডাম এই বর্ডারটা কিভাবে তৈরি করব। তো ম্যাডাম আমাকে তখন বিরক্ত না হয়ে বলেছে ঠিক আছে ল্যাপটপ খোলো, আমিও খুলছি। এভাবে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং আমি জানি যে বাংলাদেশের অনেক শিক্ষক তার কাছ থেকে শিখেছে। পাওয়ার পয়েন্টের কাজ শিখেছে, মাইক্রোসফটের কাজ শিখেছে, মুক্ত পাঠের বিভিন্ন কাজ, এটা আমি জানি, এবং অনেকের পোস্টের মাধ্যমে, অনেকের অনুভূতি প্রকাশের মাধ্যমে আমরা বহু উদাহরণ দেখেছি। তো আমি দিলরুবা খানম ম্যাডামের কাছে ফিরে যাচ্ছি। ম্যাডাম, আপনি শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্বাচিত হয়েছেন এ পর্যন্ত কতবার? ম্যাডাম আপনাকে শুনতে পাচ্ছি না, অডিওটা আচ্ছা, শিক্ষক বাতানো সেরা কন্টেন্ট নির্মাতা তো এখন তো একবারে বেশি হওয়া যায় না, কিন্তু আমরা যখন কন্টেন্ট আপলোড দিতাম তখন তো এই বাধ্যবাধকতা ছিল না, তখন অনেকবার একাধিকবার হওয়া যেত। আমি যখন কাজ করেছি তখন আমি মানে 6বার সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছে। তো আমি নিজে যেহেতু বাস্তব উদাহরণ, যে আমি আপনার কাছ থেকে ফোনের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পাওয়ার পয়েন্টের টুকিটাকি অনেক কিছু শিখেছি, অনেক অ্যানিমেশনের কাজ শিখেছি, তারপর লেখাগুলোর ফরম্যাট চেঞ্জ করতে শিখেছি, যেগুলো আমরা 12 দিনের আইসিটি ট্রেনিং এও কিন্তু শিখতে পারিনি। এরকম আমার মতন অনেকেই শিখেছেন। তো যখন তারা আপনার কাছ থেকে কিছু শেখে বা আপনার কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনাকে ধন্যবাদ জানায় বা সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে, আপনার কেমন লাগে? আমি জানি স্বভাবতই ভালো লাগে, তারপর আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আমরা তো আসলে একজন আর একজনকে শেখাতে পারলে তো খুব ভালো লাগে। কি রুমা আপা, ভালো লাগে না? রুমা আপার বক্তব্য এতক্ষণ ধরে শুনছিলাম যে আমরা তো এক একজন রুমা আপা, এক একজন দিলরুবা, এক একজন সুবর্ণা, এরকম তো হতে চাই, তাই না? তো আমরা আসলে শিক্ষক বাতায়নে একজন আর একজনকে, এই যে কি জানে কামরুন নাহার মজুমদার আপা, আপনি আমাকে আপনি ম্যাডাম আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, মেসেঞ্জারে কথা বলবেন, আমি অবশ্যই আপনাকে আমি শেখাবো, কোনো সমস্যা দিলরুবা নেই। ম্যাডাম, একটু আগে স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম ফারহানা পারভিন জুই নামের একজন ম্যাডাম আপনাকে অনুরোধ করেছেন যে তিনি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, আপনি প্লিজ অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, যে এখন একজন বলছেন শিখতে চাই, আমি কোনো সমস্যা নেই, আমি শেখাবো, কোনো অসুবিধা নেই, আমি শেখাবো। আপনারা আমাকে মেসেঞ্জারে নক করবেন, যে কোনো সময় আমাকে পাবেন। শিখতে চাইলে আমি বরং খুশি হই। আর আমার ভালো লাগে, কেউ ধন্যবাদ দিলে তো অবশ্যই আমার ভালো লাগে, ধন্যবাদ না দিলেও সমস্যা নেই, আপনারা শিখতে পারলেই আমার ভালো লাগবে, এটাই। ধন্যবাদ দিলরুবা খানম ম্যাডাম। আমরা জেনেছি যে আপনি সম্প্রতি এবছর টিচার্স পোর্টাল ওয়েবসাইটে সেরা নেতৃত্ব ক্যাটাগরিতে পাক্ষিকে সেরা নির্বাচিত হয়েছেন। তো সেই সম্পর্কে যদি আপনার আমাদেরকে সংক্ষেপে কিছু বলেন। হ্যাঁ, সেটা সেটা ওই যে এটুআই এর সাথে কাজ করেছিলাম সমস্যা সমাধান ভিত্তিকের কাজ। তো এই সমস্যা সমাধান ভিত্তিকের কাজ করে ওখানে ওখানে যে কয়টা 13টা স্কুলে তো আমার আমার কাজগুলো তাদের খুব ভালো লেগেছিল। তো সেটার উপরে আমি ভিডিও তৈরি করেছিলাম। তা ভিডিও তৈরি করে ওটা হয়তো এটুআই খুব পছন্দ হয়েছিল, যাই হোক আর কি। তো সেই কাজের উপরে সেরা নেতৃত্বের স্বীকৃতি পেয়েছি। তো অনুভূতিটা তো খুবই
মানে মজার আর কি, খুবই আনন্দের, আহ, খুবই গর্বের, খুব ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাডাম। এবারে আমি জানতে চাই যে করোনাকালীন এই ক্রান্তি লগ্নে সারা বিশ্ব যখন স্তম্ভিত, তো শিশুদের কথা ভেবে আপনি কি কি উদ্যোগ হাতে নিয়েছেন শিশুদের পড়াশোনার কথা ভেবে? শিশুদের কথা ভেবে আমি আর কি হাতে নিব? আমার প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের শিক্ষকরা যে ফাইট করে যাচ্ছে, যে যুদ্ধ করে যাচ্ছে, এই যে সুবর্ণা রায়, লিপাই, রূপা, রুমা পাই, এই যে শিক্ষকরা যে ফাইট করছে, সে তো স্যালুট জানানোর মতো। এই যে মহামারীর মধ্যে যে যুদ্ধ করে যাচ্ছে, এটা তো একটা কি বলবো, এটা একটা উম, মুক্তিযুদ্ধের মতো একটা। তো করোনাকালীন সময়ে যে প্রাথমিকের লাইভ ক্লাস সর্বপ্রথম শুরু হয় বাংলাদেশ আলোকিত প্রাথমিক পেজের মাধ্যমে। আর আমি নিজেও এই পেজের একজন উপদেষ্টা হিসাবে প্রথম থেকে এখন পর্যন্ত যুক্ত আছি। তো উম, এই যে শিক্ষকরা, প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা যে লাইভে যে ক্লাস নেয়, তারা কি তারা তাদের আসলে দক্ষতাটা আমি চিন্তা করি, তাদের দক্ষতাটা কি ছিল? 12 দিনের একটা আইসিটি ট্রেনিং ছাড়া তার কিছুই ছিল না, তাই না? কিন্তু যখন তারা মনে করলো যে লাইভ ক্লাস হ্যাঁ, করলে অনেকের সেটাও নেই, মানে অনেকের 12 দিনের বা অনেকের কিন্তু এই অনলাইন শিক্ষক যারা, অনেকের সেই ট্রেনিংটাও নেই, ট্রেনিং ছাড়াও অনেকে ট্রেনিং ছাড়াও ওটাই আমি বলতে যাচ্ছিলাম, ওটাই বলছিলাম যে যাদের ট্রেনিং নাই তারাও কিন্তু শিখে নিয়েছে অলরেডি যে কিভাবে লাইভ ক্লাস নিতে হয়, তারাও শিখে নিয়েছে, নিয়ে তারা কিন্তু এই যুদ্ধে তারা শহীদ হয়েছে আর কি। মানে যে যার যা কিছু আছে সে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তো এটা এটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। এবং বললাম না, সারা বিশ্ব, মাঝে একদিন একটা লাইভ অনুষ্ঠানে আমি বলেছি যে বিশ্বের সবাই একদিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে, বাংলাদেশের এই যে যুদ্ধকে একদিন অবাক বিশ্ব একদিন দেখবে, তারা তাকিয়ে দেখবে এবং উদাহরণ দিবে যে বাংলাদেশে তারা এভাবে তারা ক্লাস নিয়েছে, তারা এভাবে শিক্ষা ব্যবস্থাকে তারা তুলে ধরেছে, তারা শিক্ষার্থীদের পাশে যে তারা দাঁড়িয়েছে। তো এটা এটা মানে উদাহরণ হিসাবে কাজ করবে। এত মানে আমাদের যে প্রাইমারি এবং এটা মাধ্যমিকে তারা কতদূর কি করেছে আমার অত জানা নেই, কিন্তু প্রাইমারি শিক্ষকেরা যা করেছে তা মানে স্যালুট জানানোর মতন। আমি সবাইকে মানে এক একজন আইকন টিচার, আমি সবাইকে, আমি শুধু আমি এখানে এখানে আমি কিছুই করিনি, এখানে আমার অবদান খুবই সামান্য, ক্ষুদ্র, মানে ক্ষুদ্রতি ক্ষুদ্র ক্ষুদ্র কিছুই না এখানে আমার অবদান। কিন্তু এখানে অন্যান্য শিক্ষকরা যা করেছে সেটা মানে আমি তাদেরকে আমি স্যালুট জানাই, অন্তর থেকে স্যালুট জানাই, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনার বিনয় বোধ এবং আপনার বিনয়কেও আমরা স্যালুট জানাই, কারণ করোনাকালীন বাংলাদেশের প্রথম লাইভ ক্লাস প্রচারকারী যে পেজ, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ, এই পেজের সঙ্গে আপনি প্রথম থেকে উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন, আপনি সেটা বলেছেন। তার মানে আপনার পরামর্শ, আপনার সার্বিক সহায়তা দিয়ে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ। এটা কিন্তু অনেক বড় একটি অবদান। আপনি সার্বক্ষণিক তাদেরকে সমৃদ্ধ করে চলেছেন, এটা আমরা অনেক অনুষ্ঠানে তাদের অনুভূতি থেকে জেনেছি। ধন্যবাদ ম্যাডাম, সাথেই থাকবেন আমাদের এভাবেই। তো এরপরে আমি চলে যাচ্ছি রুমা ম্যাডামের কাছে। ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? রুমা ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ম্যাডাম, আপনাদের করোনাকালীন যে অনলাইন শিক্ষা চালু রাখার যে প্রচেষ্টা, হ্যাঁ, আপনি উপজেলা ভিত্তিক যে প্রচেষ্টা করে চলেছেন, এতে আপনার উপজেলা শিক্ষা অফিস বা রিসোর্স সেন্টার, মানে আপনাদের যেগুলো সংশ্লিষ্ট অফিসগুলো, এগুলো থেকে কি আপনি কোনো সহায়তা পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন? পেয়েছি, তবে আরো দরকার ছিল যাতে আমাদের এই কার্যক্রম আরো বেগবান করতে পারি। তো আসলে এই পেজের মাধ্যমে আমি এডমিন হিসেবে দায়িত্ব পালন করতেছি। আর সেই সাথে সাথে বাংলাদেশ আলোকিত পেজের এডমিন হিসেবে কাজ করতে পেরে আসলে এখানে ভালো লাগার বিষয় ছিল। সব কাজেরই কিছু প্রতিবন্ধকতা থাকে, আমারও কিছু সমস্যা ছিল। আসলে মাঝে মাঝে ওই যে আজকে আমরা কিছু টিচারের স্ট্যাটাস দেখেছি যে জুই ম্যাডাম অনেক বেশি আহ, সে মানে লাইক করেছে, অনেক বেশি ফলোয়ার্স হয়েছে, ভিউ হয়েছে, সেটা নিয়েও কথা বলছে। প্রত্যেকটা ভালো কাজের পিছনে আসলে কিছু এন্টি কথা থাকে, ওগুলো যদি আমরা ধরে নেই তাহলে আমরা কোনো কাজে আসলে সফল হতে পারবো না। আমাদের এগিয়ে যেতেই হবে, এটা আসলে ধারণ করতে হবে, মনে লালন করতে হবে। তো যখনই আমরা এই যে আপনাদের মতো আলোকিত, সবচেয়ে বড় পাওয়া ছিল যে
আলোকিত পেজের এডমিন হিসেবে, এবং এখানে যে এডমিন প্যানেল, যে আমাদের সাথে একজন রয়েছে আলোকিত পেজের উপদেষ্টা মণ্ডলী, এবং আমরা আরো কিছু আলোকিত টিচার যারা আসলে এই পেজের সাথে যুক্ত আছে এবং সারা বাংলাদেশের টিচারদেরকে ইন্সপায়ার করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে সরে যাওয়ার কোনো উপায় ছিল না। হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে আমরা বারবারই যখনই হেরে যাই তখনই আবার দাঁড়াতে সাহায্য করে এই আলোকিত পেজ। এটার এডমিন হিসেবে আমি গর্ববোধ করি, এবং লিপাদির মতো ফাউন্ডার এডমিন যেখানে রয়েছে, তো এই পেজ আসলে এগিয়ে যাবে। এবং আমাদের বরগুনা থেকে আমরা অনলাইন ক্লাস শুরু করেছিলাম জুলাই থেকে আসলে। তো সেখানে আমি প্রথম পর্যায়ে শুধু একাই ক্লাস নিয়ে যাচ্ছি, একা একা চলতে চলতে ক্লান্ত হইনি, এখন পর্যন্ত চলছে আর কি। তারপরও কিছু টিচার ইনক্লুড হচ্ছে। সারা বাংলাদেশে সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল বিভিন্ন পেজের যারা এডমিন রয়েছে সবাই আসলে আমার এই পেজটাকে সেলুট জানায়, যে সবাই জানে যে কতটা কষ্ট করে আসলে আমি কাজগুলো করছি। সবাই বলছে ক্লাস নিচ্ছে অনেক এডমিনরা। আশা রাখছি আপনাদের মতো আইকন টিচাররাও নিবে, আশা রাখছি যে আমরাও কিছু শিখতে চাই সবার কাছ থেকে। তো আসলে এটাই ভালো লাগার বিষয় যে পথ কণ্টকাকীর্ণ থাকবে, কিন্তু সেই কণ্টকাকীর্ণ পথ থেকে আমাদের উত্তরণের যে উপায়টা খুঁজে নিজেদেরকে বের করতে হবে। প্রত্যেকটা কাজে যদি সফল হতে গেলে, প্রত্যেকটা সফল মানুষের কিছু কাজের যে পিছনের থাকে, যে সফল হতে গেলে আসলে প্রত্যেকটা কাজের পিছনের কিছু গল্প থাকে। সেই পথটা কখনোই আসলে অত সহজ না, তাহলে এই গল্পগুলোই আর কি আসতো না সামনে। সবকিছু যদি মানুষ ইজিলি পেয়ে যেত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সব পাওয়া, সব প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা কি পেলাম সেটা নিয়ে কখনোই ভাবি না। আমি মনে করি আমার সুপ্রিয় সুধী, রুমা ম্যাডাম বোধহয় আবার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়েছেন। তো আমি এবারে আবার ফিরে যাব দিলরুবা ম্যাডামের কাছে। ম্যাডাম, আমার ইনশাআল্লাহ আরো এগিয়ে যাব আশা রাখছি, এবং আপনাদের মতো অসংখ্য গুণগ্রাহীর পরামর্শে আরো এগিয়ে যেতে পারি সেটা দোয়া করবেন। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। রুমা আপাকে ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আবার যুক্ত হব। দিলরুবা ম্যাডাম, এই যে করোনাকালীন অনলাইন স্কুলগুলো বা আপনি যে স্কুলের সংঘ উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন বলেন বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ, এইসব পেজে অনলাইন ক্লাস নিতে গিয়ে ট্রেনিং বিহীন শিক্ষকেরা তো ট্রেনিং পায়নি কোনো অনলাইন ক্লাসের ব্যাপারে আপনি বললেন। তো এই ক্লাসগুলো নিতে গিয়ে কি শিক্ষকদের কোনো পেশাগত উন্নয়ন ঘটেছে বলে আপনার মনে হয়? মানে যে সকল শিক্ষকরা ট্রেনিং নেয়নি তাদের না, ট্রেনিং যারা নিয়েছেন বা নেয়নি তারপরেও অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন, এই যে অনলাইন কার্যক্রম, এই কার্যক্রমে যুক্ত হয়ে শিক্ষকদের কি পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটেছে বলে আপনার মনে হয়? এবং যদি সেটা হয়েও থাকে তো করোনা পরবর্তী সময়েও কি সেটা কোনো কাজে লাগবে বলে আপনার মনে হয়? অবশ্যই উন্নয়ন ঘটেছে, কারণ তারা ট্রেনিং না নিয়েও তো তারা তো দক্ষতা অর্জন করেছে। যে দক্ষতাটা ট্রেনিং নিয়ে করতে হতো সেই দক্ষতাটা তো ট্রেনিং ছাড়াই তো অর্জন করেছে। সেটা তো অবশ্যই তার করোনাকালীন মানে এই অবস্থা চলে যাওয়ার পরও তো সেটা তার পেশাগত জীবনে তার কাজে লাগবে, তাই না? তো এটা, এবং এই যে শিক্ষকের সংখ্যা কিন্তু কম না, অনেক অনেক বেশি সংখ্যক, এবং এই শিক্ষকরা কিন্তু নিজ তাগিদেই কিন্তু এই দক্ষতাটা কিন্তু অর্জন করেছে কিন্তু, তাই না? এটা কিন্তু আমাদের প্রশাসন থেকে কিন্তু কোনো তাগিদ দেওয়া হয়নি যে আপনাদেরকে এই প্রশিক্ষণটা নিতে হবে, এই ক্লাসটা নিতে হবে। এই শিক্ষকগুলো কিন্তু নিজ তাগিদেই তারা কিন্তু এই দক্ষতাটা অর্জন করেছে যে আমাদের এটা নিতে হবে, আমাদের অনলাইন ক্লাস নিতে হবে। সাপোজ আমি যখন অনলাইনে ক্লাস নিয়েছি, আমার তো ট্রেনিং ছিল, কিন্তু যাদের ট্রেনিং নাই তারা যখন অনলাইনে ক্লাস নিয়েছে, কেউ কি তাকে পিছন থেকে বলেছে যে আপনি অনলাইনে ক্লাস নেন? কেউ তাকে বলেনি, তার বোধ তাকে বলেছে, তাই না? তার হৃদয় তাকে বলেছে, তার মন তাকে বলেছে যে হ্যাঁ, আমার এই ক্রান্তিকাল সময়ে আমাকে তাদের সবার পাশে দাঁড়াতে হবে, আমার শিক্ষার্থীদের পাশে আমাকে দাঁড়াতে হবে, আমার অনলাইনে ক্লাস নিতে হবে। তো
এই যে দক্ষতাটা একজন শিক্ষক অর্জন করলো, সে ট্রেনিং ছাড়া অর্জন করলো, এটা তার চাকুরিকালীন সময়ে তার সবসময় তার কাজে লাগবে। এটা তার পেশাগত একটা অবশ্যই একটা বড় একটা অ্যাচিভমেন্ট, তার বড় একটা দক্ষতা। ধন্যবাদ ম্যাডাম। তো এখন আপনার কাছে একটু জানতে চাই যে আমরা আমাদের উপজেলা শিক্ষা অফিস কিংবা আমাদের সরকার থেকে আর কি কি সহযোগিতা পেলে আমাদের এই অনলাইন কার্যক্রমগুলো অন্তত 90% শিশুর কাছে খুব দ্রুত পৌঁছে যেত? আসলে শিক্ষার্থীদের কাছে দ্রুত পৌঁছে যাবে আসলে কিভাবে, এটা তো শিক্ষার্থীদের কাছে আমার মনে হয় যে একটা কাজ করলেই শুধু শিক্ষার্থীদের কাছে পৌঁছে যেতে পারে, যে সেটা একটা উপায় আছে যে সবার হাতে একটা করে স্মার্ট একটা ফোন পৌঁছে দাও, তাই না? স্মার্টফোন পৌঁছে দাও, কিন্তু স্মার্টফোন পৌঁছে দিলেই কি সকল শিক্ষার্থীরা সেটাকে দেখতে পারবে? তা কিন্তু দেখতে পারবে না। তাহলে কি করতে হবে? স্মার্টফোন সবার হাতে পৌঁছায় দিতে হবে এবং নেটটা ফ্রি করে দিতে হবে, তাই না? নেট ফ্রি করে দিতে হবে, স্মার্টফোন ফ্রি করে দিতে হবে। কিন্তু সেটা কি আসলে আদৌ সম্ভব? একটা স্মার্টফোন দেওয়া, নেট ফ্রি করে দেওয়া, এত বিশাল একটা দেশের বিশাল একটা জনগোষ্ঠীকে একটা মোবাইল দেওয়া এবং নেট ফ্রি করে দেওয়া, এটা বিশাল একটা জনগোষ্ঠীকে দেওয়া কি আদৌ কি সম্ভব? এটা একটা অবাস্তব, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অবাস্তব বিষয়। তাহলে সেটা কিভাবে সম্ভব? তাহলে আরেকটা কাজ করা যেতে পারে, যেটা কিনা একটু সহজ আমার মনে হয়, যেটা প্রত্যেকটা বাড়িতে, গ্রামে অধিকাংশ বাড়িতে কিন্তু টিভি আছে, তাই না? এবং যদি কিনা কেবল চ্যানেলগুলোতে, স্থানীয় যে কেবল চ্যানেলগুলো আছে না, সেই কেবল চ্যানেলগুলোতে যদি কিনা আমার মনে হয় যে এই ক্লাসগুলো যদি সম্প্রচার করা হয়, তাহলে মনে হয় একটু ইজি হতে পারে, ঠিক কিনা? এটা আমার মনে হয় যে একটু মনে হয় ইজি হতে পারে। কেবল চ্যানেলগুলোতে যদি কিনা এটা সম্প্রচার করা হয়, প্রত্যেকটা উপজেলাতে যদি কেবল চ্যানেলগুলোতে যদি এই ক্লাসগুলো পর্যায়ক্রমে যদি কিনা সম্প্রচার করার ব্যবস্থা করা হয়, এবং শিক্ষার্থীদের যদি কিনা একদম মানে মোটিভেট করা যায় যে হ্যাঁ তোমাদেরকে এই ক্লাসগুলো, বাধ্য করা না, তাদেরকে মোটিভেশন করতে হবে যে হ্যাঁ এই ক্লাসগুলো তোমাদেরকে দেখতে হবে, এই ক্লাসগুলো তোমরা দেখো, তাহলে কিন্তু তারা কিন্তু দেখবে, আমার মনে হয় তারা দেখবে। এবং এমন বাড়ি থাকতে পারে যে হ্যাঁ ওই বাড়িতে টিভি নাই, এই বাড়িতে টিভি নাই, ওই বাড়িতে টিভি নাই, তাহলে 5 জন করে গ্রুপ করে একটা বাড়িতে টিভি দেখলো। প্রত্যেক বাড়িতে টিভি নাও থাকতে পারে, 5 জন করে গ্রুপ করে একটা বাড়িতে টিভি। আমি জানি না যে এই অবস্থা কতদিন যাবে, কতদিনের পরিস্থিতি যে কত স্বাভাবিক হবে সেটা অজানা। স্কুল যে স্বাভাবিক হবে কতদিনের সেটা কিন্তু অজানা, আমিও জানি না, অন্য কেউ জানে না। কিন্তু যদি কিনা এইভাবে যদি কিনা একটা ব্যবস্থা যদি নেওয়া হয়, তো আমার মনে হয় যে একটু হয়তো স্বাভাবিক হবে। ধন্যবাদ ম্যাডাম। আপনি যেটা বলেছেন খুবই সুন্দর বলেছেন যে কেবল চ্যানেলের মাধ্যমে উপজেলা পর্যায়ে, স্থানীয় পর্যায়ে ক্লাসগুলো যদি সম্প্রচার করা হয়, হ্যাঁ, এবং এটা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে এবং এর সুফল ইতিমধ্যে শিশুরা কিন্তু পেতে শুরু করেছে। আমার বোয়ালমারী উপজেলাতে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী অফিসার এবং আমাদের উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এটি শুরু হয়েছে এবং এটিরই একটি রুটিন আছে যেটা আমরা ফেসবুকে প্রচার করছি। রুটিন অনুযায়ী শিক্ষকদের ক্লাস প্রচার হচ্ছে। তবে আপনি যেটা বলেছেন, আপনার আইডিয়াটা খুবই ভালো লেগেছে যে কিছু শিশুর বাড়িতে হয়তো টিভি নাও থাকতে পারে, সেক্ষেত্রে 5 জন শিশু একত্রিত হয়ে একটি গ্রুপ করে একটি বাড়িতে টিভি দেখে ক্লাসগুলো করতে পারে। চমৎকার একটি আইডিয়া। মূলত এটাই আমাদের পোর্টালের উদ্দেশ্য, যে আপনাদের মতন গুণী শিক্ষক, আপনাদের মতো উদ্যমী শিক্ষকদের কথা শুনে নতুন কিছু আইডিয়া নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করা। খুবই ভালো লাগলো আপনার আইডিয়াটি। আমরা এটা করতে পারি। যেসব শিশুর বাড়িতে টিভি নেই, আমরা তাদেরকে বিভিন্ন গ্রুপে দিয়ে দিতে পারি, যাদের বাড়িতে টিভি আছে, একসঙ্গে মিলে শিশুরা ক্লাসগুলো উপভোগ করবে। ধন্যবাদ ম্যাডাম। আপনার কাছে পরবর্তীতে আবার যুক্ত হব। আমি এখন আবার যেতে চাচ্ছি রুমা ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার কি মনে হয় এই যে শিশুরা, যে সকল শিশুরা একেবারে নিতান্ত দরিদ্র সীমার নিচে বাস করে, যাদের এখন খেয়ে পড়ে বেঁচে থাকাটাই প্রধান হয়ে গেছে, চ্যালেঞ্জ হয়ে গেছে, তাদেরকে কি আপনারা আপনাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম বলেন, মোবাইল শিক্ষা কার্যক্রম বলেন, এগুলোর আওতায় আনতে পেরেছেন? তাদের সবাইকে আনতে পেরেছেন?
এটা একটু চ্যালেঞ্জিং বিষয় যে 5% থেকেই যে আমি আগেই বলেছিলাম, আসলে এই উত্তরটা আসলে কিছুটা অংশ আগেই চলে এসেছে। যে আমরা করোনাকালীন সময় এর আগে যখন আমরা ক্লাস করেছি, আমি সেই কথাটা আগেও বলেছি যে আমরা 100% হয়তো সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং বিষয় রয়ে যায় যারা খুবই দরিদ্র সীমার নিচে বসবাস করে। আমরা আসলে যখন আমাদের স্কুল কার্যক্রম চলাকালীন সময়ে কিছু শিক্ষার্থী থাকে, আমরা দেখি যে যখন লিজার টাইম হয়ে যায়, আমি কিছু বাস্তব কথা আজকে বলি, তো সেই সময় কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে থাকে। আমাদের যে টিফিন বক্স দেওয়া হয়েছিল, স্কুলে খাবার নিয়ে আসার কথা বলা হচ্ছিল, তো সেক্ষেত্রে কিছু শিক্ষার্থীকে আমি পর্যবেক্ষণ করি, যখনই খাবার খেতে যাব তখন আমার মনে হয় ওরা দাঁড়িয়ে আছে, ওরা কি খাবার এনেছে কি আনে নাই। এই তথ্যটা আমি প্রতিদিনই একটু রাখার চেষ্টা করি। তো আমি অনেক সময় দেখি যে বারান্দায় কিছু শিক্ষার্থী থাকে যাদের মুখটা খুব শুকনো মনে হয়, যে ওরা কিছু খায়নি। যখন জিজ্ঞেস করি যে তোমরা কি কিছু খেয়েছো, অনেকেই বলে যে না আজকে খাবার নিয়ে আসি নাই ম্যাম, বা আজকে বাড়ি যাব না, রান্না করতে আরো দেরি হবে, গিয়ে লাভ নাই, এরকমের পারা যায়। খাবার খেয়ে আসতে পারে না যে ফ্যামিলির অবস্থা। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় আমাদের স্কুলের যারা আমরা শিক্ষকরা রয়েছি অনেকেই খুব উদার মানের। ম্যাক্সিমাম সময় আমরা খাবার ভাগাভাগি করে কিছু বাচ্চাদের খাওয়াই, আবার ম্যাক্সিমাম টাইম আমিও রুটি কিনে ওইসব বাচ্চাদের দেই দুপুরে, যে বুঝতে পারি যে ওরা খায়নি। এরকমের আমরা প্রায় দিনই আসলে শিক্ষার্থী যারা অভুক্ত থাকে চেষ্টা করি তাদের আসলে এরকম সমস্যাগুলো সলভ করার জন্য, যাতে ওরা, যে অন্য বাচ্চারা খাচ্ছে ও খেতে পারছে না, এটা একটা কিন্তু মানসিক ভাবে সে একটা কষ্টের ভিতরে যেতে পারে বা তার মানসিক অবস্থাটা খারাপ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এগুলো চেষ্টা করি। তারপরে কিছু শিক্ষার্থী রয়েছে যাদের পোশাক পরিচ্ছদে সমস্যা, হ্যাঁ, তারপরে হচ্ছে যারা আসলে ড্রেস তৈরি করতে পারে না, আমাদের স্কুল থেকেও ড্রেস তাদেরকে দেওয়া হয় এবং আমরা চেষ্টা করি তাদের কাপড় চোপড়ের ব্যাপারে খোঁজ রাখি। এরকমের কিছু শিক্ষার্থী আসলে রয়ে যায় দরিদ্র সীমার নিচে। আমি একটা বাসায় গেছি একদিন, লাঞ্চ আওয়ার হয়ে গেছে, যে শিক্ষার্থী স্কুলে আসছে না, ও আমার ক্লাস 3-র ছাত্র, তো অনেকদিন স্কুলে আসছে না। পরে আমার হেডমিস্ট্রেস, আমার আরো একজন সহকর্মী, আমরা 3জন মিলে তাদের বাসায় গেলাম সেই দুপুরবেলা। গিয়ে দেখি তাদের দুপুরে কোনো রান্না করা হয়নি। আমার এখনো চোখে ভাসে এবং চোখে পানি এসে যায়। সেই চালাটা ছিল খুবই নিচু একটা ঘরের ভিতরে ওদের বসবাস। তো কিছু রান্না হয়নি এবং তার 3টা ছেলে মেয়ে, ছোট যে বাচ্চাটা কোলে নিয়ে বসে রয়েছে, বাবা খাবার নিয়ে আসে নাই, রান্না দুপুরে হবে না, এরকম একটা সিচুয়েশন। তা আমরা যখন বললাম, আমার হেডমিস্ট্রেস বললো আসলে এদেরকে কিভাবে আমি স্কুলে যেতে বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না আসলে। এরকমের একটা সিচুয়েশন থেকেও কিছু বাচ্চারা থাকছে যারা আসলে লেখাপড়া চালিয়ে যাচ্ছে অনেক কষ্টে, বা আমাদের মতো শিক্ষকদের সহযোগিতায় মানে চালিয়ে যাচ্ছে, এরকমের হচ্ছে। তো সেই বাচ্চাকে আমি যখন বললাম যে আমাদের পক্ষ থেকে তোমার ড্রেস যদি নষ্ট হয়ে যায়, আবার নতুন করে ড্রেস হেডমিস্ট্রেস ধন্যবাদ রুমা ম্যাডামকে। ম্যাডামের বক্তব্য বুঝতে পেরেছি। মূলত শিক্ষকেরা নিজেদের উদ্যোগেও কাজ করে যাচ্ছেন যারা নিতান্তই দরিদ্র সীমার নিচে বাস করেন সেসব শিশুদের জন্য। আমরা কিন্তু অনেক কিছু বলার পরে আমরা কিন্তু ফেসবুকে দেখেছি যে বিদ্যালয়ের শিক্ষকেরা সবাই মিলে টাকা দিয়ে উদ্যোগ গ্রহণ করেছে এই করোনাকালীন যারা নিতান্তই দরিদ্র সীমার নিচে বাস করে তাদের জন্য খাবার, চাল, ডাল এইগুলোর ব্যবস্থা করতে। এগুলো কিন্তু আমরা দেখেছি যে শিশুদের লিস্ট করেছেন যারা নিতান্তই দরিদ্র, সেই সব পরিবারকে শিক্ষকেরা একটি বিদ্যালয়ের সকল শিক্ষক মিলে ব্যক্তিগত টাকা দিয়ে উদ্যোগ নিয়ে চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে তাদেরকে দিচ্ছেন। তো মূলত শিক্ষকদের এই উদ্যোগগুলো সবসময়ই চমৎকার। আমাদের প্রাথমিক শিক্ষায় যারা নিয়োজিত শিক্ষকগণ আছেন তারা অধিকাংশই, আমি বলবো 100 জনের মধ্যে 99 জনই খুবই আন্তরিক, উদার এবং সবাই যার যার অবস্থান থেকে সবসময় চেষ্টা করে এবং করোনাকালীন এখনো চেষ্টা করে যাচ্ছে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি আরেকটি প্রশ্ন নিয়ে যাব দিলরুবা ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার কাছে জানতে চাই, যেটি স্ক্রিনে একজন দর্শকের মন্তব্যেও পড়েছি, তিনিও জানতে চেয়েছিলেন যে করোনা কালীন অথবা করোনা পরবর্তী শিশুদের ঝরে পড়া রোধে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন? আপনার বিদ্যালয় থেকেই বলেন, আপনার বিদ্যালয়ের উদাহরণ থেকে।
ধন্যবাদ। আসলে স্ক্রিনে অনেকেই শুভকামনা, যেমন শেখ আমিনুল হক, উনিও লিখেছে যে আসলে চমৎকার ভাবে সম্ভবত যে অনুষ্ঠান সঞ্চালনা করছে লিপাদিকে নিয়ে লিখেছে, আমাকে নিয়ে একটু আগে লিখেছে যে চমৎকার ভাবে বলেছে। সকলে ইন্সপায়ার করছে আমাদের। এই জায়গাটা থেকে আমি স্যালুট জানাতে চাই প্রথমেই, যারা আসলে আমাদের এই যে অনলাইনে আমরা যারা ক্লাস নিচ্ছি, যারা আমাদেরকে প্রতিনিয়ত কমেন্টস করে আমাদের ক্লাসগুলো দেখে তাদের সুন্দর মন্তব্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছে, যাদের অনুপ্রেরণা আজকে আমি, আপনি এবং এই যে আমাদের যে আপা রয়েছে, আমরা সবাই একত্রিত হওয়ার সাহসটুকু পাই। আসলে তাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনার প্রশ্নে ধন্যবাদ রুমা ম্যাডাম। সব শিশুরা ঝরে পড়া। ম্যাডাম আপনাকে ধন্যবাদ। আমি আহ, একটি প্রশ্ন রেখেছিলাম দিলরুবা খানম ম্যাডামের কাছে। ম্যাডাম, আমি একটি প্রশ্ন জানতে চেয়েছি দিলরুবা খানম ম্যাডামের কাছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, যারা আমাদের অনুষ্ঠানের যুক্ত থেকে আমাদেরকে দেখছেন, আমাদের অনুষ্ঠানকে শেয়ার করছেন, যারা আমাদেরকে মন্তব্য করছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, কারণ আপনাদের মন্তব্য, আপনাদের অনুপ্রেরণা আমাদের কাছে কিন্তু অমূল্য পাত্র, আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ রুমা ম্যাডামকে, ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সব দর্শককে। ম্যাডাম, দিলরুবা খানম ম্যাডামের সঙ্গে যুক্ত হচ্ছি যে করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ে যেসব শিশুদের ঝরে পড়া রোধে আপনি কি উদ্যোগ গ্রহণ করবেন প্রতিষ্ঠান প্রধান হিসাবে? ধন্যবাদ। আসলে স্কুলকে করোনাকালীন করোনা পরবর্তী সময়ে যে ঝরে পড়ার যে একটা আতঙ্ক, এটা 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 আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু দীর্ঘ এত মাস স্কুল বন্ধ থাকা, এটা ঝরে পড়বে, এটা একটা বিশাল একটা ভয়াবহ একটা বিষয়। কিন্তু আমি স্কুলকে এত সুন্দর করে আমি ওদের জন্য তৈরি করছি, এবং এটা আমার বোধে এত মানে কাজ করছে যে আমি প্রত্যেকটা শ্রেণীকক্ষ ওদের জন্য এত সুন্দর করে তৈরি করে রাখছি, যে সজ্জিত করে রাখছি, যে ওদের জন্য প্রত্যেকটা শ্রেণীকক্ষ যেন একটা খেলাঘরের মতো মনে হয়, এবং স্কুলটা যেন ওদের কাছে একটা খেলাঘরের মতো মনে হয়। যেন ওরা স্কুলে এসে যেন একটা মানে আনন্দের একটা খেলাঘর মনে করে, যেন ওরা যেন স্কুল থেকে ফিরে যেতে না চায়। আমি আমি অধীর আগ্রহে ওদের জন্য অপেক্ষা করছি যে কোন দিন স্কুল খুলবে, কোন দিন ওরা স্কুলে আসবে, এবং আমি আশা রাখছি আমার স্টুডেন্টরা, কোনো একটা স্টুডেন্ট আমার স্কুল থেকে ঝরে পড়বে না। আমার সে আস্থা আমার স্টুডেন্টদের প্রতি আছে। আমি আমার এখনো পর্যন্ত আমার কানে আসেনি কোনো স্টুডেন্ট কোথাও কোনো কাজে লেগে গেছে, কিংবা কারোর কোথাও কোনো বিয়ে শাদী হয়ে গেছে, এরকম কোনো দুঃসংবাদ আমার কানে এখনো পর্যন্ত আসেনি। তো আমার স্কুলে শিশু শ্রেণীর জন্য খেলাধুলার ব্যবস্থা করেছি ক্লাস 1 এর জন্য, এবং প্রত্যেকটা শ্রেণীকক্ষ তো আমার তো সবাই দেখেছে কিভাবে আমার সজ্জিতকরণ করা আছে, এবং ওদের জন্য প্রত্যেকটা শ্রেণীকক্ষ ওদের মনের মতো করেই আমার তৈরি করা। তো আমার মনে হয় যে আমার স্টুডেন্টরা স্কুলে এসে খুব খুশি হবে, তারা ঝরে পড়ার প্রশ্নই আসে না। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, আমরাও আশা করি যে আমাদের সোনার বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে একটি শিশু ঝরে পড়বে না। তো ম্যাডাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে। করোনা পরবর্তীতে শিশুরা যখন বিদ্যালয়ে ফিরে আসবে, তাদের সুরক্ষার কথা চিন্তা করে, তাদের স্বাস্থ্যের সুরক্ষার কথা চিন্তা করে কি কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? অবশ্যই উদ্যোগ গ্রহণ করেছি। যেমন আমি স্যাবলন, যেটা আমি এবারের স্লিপ যে পরিকল্পনার মধ্যে আমি প্রত্যেকটা শ্রেণীকক্ষে যে স্প্রে, স্যাবলন স্প্রে যেটা, সেটা আমি কিনে ক্রয় করার জন্য আমি মনে হয় 20টা স্যাবলন যে স্প্রে যেটা, সেটা আমি কিনে রাখছি। আবার সাবান, দুই কার্টুন লাইফ বয় সাবান কিনে রাখছি। আবার 10 লিটার মতো আমি যে হ্যান্ড স্যানিটাইজার, সেটা আমার স্টুডেন্ট সংখ্যা বেশি, তো হ্যান্ড স্যানিটাইজার সেটা কিনে রাখছি লিকুইড। আবার ওই যে থার্মোমিটার, যেটা ওই যে কি থার্মোমিটার বলে না, যে ইলেকট্রিক থার্মোমিটার, যেটা সেটা কিনে রাখছি। এরকম অনেক কিছু আছে, মানে প্রায় 20-30 হাজার টাকার মতো আমি ওদের জন্য, আমি করোনা প্রোটেক্টের জন্য তাদের জন্য ধন্যবাদ ম্যাডাম। ব্যবস্থা করে রাখছি। সমস্যায় পড়বো না ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা এই প্রত্যয়কে সাধুবাদ জানাই। সম্মানিত সুধী, আপনারা বুঝতেই পারছেন যে প্রাথমিক বিদ্যালয়ে
যে সকল প্রতিষ্ঠান প্রধানেরা রয়েছেন তারা কিন্তু বসে নেই। করোনা থেমে গেলে, করোনা শেষ হয়ে গেলে শিশুরা যখন ফিরে আসবে তাদের জন্য আনন্দ মুখর পরিবেশ তৈরি তারা ইতিমধ্যেই করে ফেলেছেন বা তাদের কাজ চলমান। তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেও তারা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন। তো শেষ মুহূর্তে একটি শেষ প্রশ্ন নিয়ে আমি রুমা ম্যাডামের সঙ্গে যুক্ত হব। ম্যাডাম, আপনার বিদ্যালয়ে দিলরুবা ম্যাডামের কাছ থেকে আমরা জানতে পারলাম যে ডেটল, স্যাভলন এগুলোর কথা বা স্বাস্থ্যকরণের কথা। তো বিদ্যালয়ে করোনা পরবর্তীতে শিশুরা যখন বিদ্যালয়ে ফিরে আসবে তারা শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষ ভবনে ঢোকার আগেই, প্রবেশ করার আগেই হাত ধুয়ে প্রবেশ করবে এমন কোনো ব্যবস্থা কি আপনার বিদ্যালয়ে গ্রহণ করা হয়েছে? আপনার প্রধান শিক্ষক উদ্যোগ গ্রহণ করেছেন? হ্যাঁ, অস্থায়ী ব্যবস্থা হিসেবে আমরা যেটা বলেছি, আমাদের যে মানে প্রবেশদ্বার সেখানে অস্থায়ী ভাবে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে শিক্ষার্থীরা ওঠার আগেই সেখানে হাত ধুয়ে না। আমাদের যে স্কুলের রুমের আমাদের বেচিং ওখানে আলাদা, আমরা সবসময় হ্যান্ড ওয়াশ, আমাদের বাচ্চাদের জন্য সবসময় স্যানিটেশন ব্যবস্থা আমাদের স্কুলের খুবই ভালো ছিল। সবসময় ওখানে হ্যান্ড ওয়াশ রাখা ছিল, বাচ্চাদের বাথরুমের জন্য আলাদা এবং বেসিং এর জন্য আলাদা। এখন বাইরে যাতে শিক্ষার্থীরা ওঠার আগেই সেখান থেকে হাত ধুয়ে উঠতে পারে তার একটা প্রচেষ্টা অবশ্যই থাকবে। এবং আমাদের যে হ্যান্ড স্যানিটাইজার যাতে বাচ্চারা স্কুলে গিয়েই করতে পারে এবং প্রত্যেক বাচ্চারা যাতে মাস্ক ব্যবহার করে সেটাও সম্পর্কে তাদের কি করা হয়েছে। এবং যারা ব্যবহার মানে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে, যারা কেনা সামর্থ্য নেই, তাদের জন্য বিকল্প চিন্তা করা হচ্ছে যে তাদের কিভাবে আমরা এটা দিতে পারি, সেটাও চিন্তা আছে এবং থাকবে যখনই স্কুল খুলবে, যেহেতু 19 ডিসেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের প্রচেষ্টা থাকবে। আমি নিজেও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বোয়ালমারী ফরিদপুরে কর্মরত আছি। আমার প্রধান শিক্ষক ইতিমধ্যে অনেক ব্যবস্থা গ্রহণ করেছেন। তার মধ্যে সব থেকে সুন্দর যেটা লেগেছে যে সিঁড়ি দিয়ে ওঠার সময় হাতের বাঁ পাশে স্যার দেখেছি যে 5টি ওইটাকে কি বলে বেসিন যুক্ত করেছেন, কলের ট্যাপ যুক্ত করেছেন এবং শিশুদের বসার জন্য সিমেন্টের তৈরি আসন তৈরি করেছেন যাতে শিশুরা ওখান থেকে হাত পা ধুয়ে তারপর ক্লাসে যেতে পারে। তো এটাই মূলত আমাদের সামগ্রিক বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা। আমরা কেউ কিন্তু বসে নেই। আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত প্রতিটি স্তরের সকল সদস্য আমরা সবসময় তৎপর হয়ে আছি, সবসময় কিছু না কিছু উদ্যোগ গ্রহণ করছি এই সমকালীন শিশুদের কথা চিন্তা করে এবং পরবর্তীতে করোনা পরবর্তীতে শিশুরা যখন ফিরে আসবে তাদের সুরক্ষার কথা চিন্তা করে। আমাদের চিন্তা এগিয়ে চলছে, আমাদের কাজও এগিয়ে চলছে, আমাদের ইনোভেটিভ কাজগুলো, আমাদের ইনোভেটিভ আইডিয়াগুলো থেমে নেই। মোট কথা, প্রাথমিক শিক্ষা পরিবারকে এগিয়ে নিতে আমরা সবসময় বদ্ধপরিকর। তো খুব ভালো লাগলো আজকে আপনাদের দুজনের গল্প শুনে। আমি প্রথমেই বলেছি আজকের অনুষ্ঠানটি ছিল একটি সংযোগের মালা, একটি সংযোগ সুতো। আমি বলবো যে বাতায়নের একজন আইডল, আইকন, যিনি বাতায়নের জন্ম লগ্ন থেকে ছিলেন, এখনো আছেন, যার ঝুড়িতে রয়েছে অনেক অর্জন। তো তাকে আমরা আজকে যুক্ত করেছি, তার সঙ্গে শুনেছি একজন নবীন উদ্যমী শিক্ষকের কথা, যিনি দিলরুবা ম্যাডামের দেখানো আলোর পথে চলছেন, তারই পথে হাঁটতে শুরু করেছেন যিনি। তো এই দুজনের সংযোগ আমরা আজকে দুজনকে সংযুক্ত করতে পেরেছি একই অনুষ্ঠানে, শিক্ষার আলো এই অনলাইন পোর্টালে। আমাদের খুবই ভালো লাগছে। আমরা খুবই কৃতজ্ঞ যে আপনাদের ব্যক্তিগত মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন। একটি কথা আমার এই মুহূর্তে মনে পড়লো, ম্যাডাম দিলরুবা খানম ম্যাডাম, একবার বোধহয় আপনার সুযোগ হয়েছিল মাইক্রোসফটের তরফ থেকেই বিদেশে যাবার। আপনি সেই সম্পর্কে একটু যদি আমাদেরকে সংক্ষেপে বলেন। হ্যাঁ, সুযোগ হয়েছিল যে বেক এশিয়া অ্যাওয়ার্ড নেওয়ার জন্য মালয়েশিয়া কুয়ালালামপুর যাওয়ার সুযোগ হয়েছিল মাইক্রোসফটের থেকে। তো সেই সময় আমার ছেলের অ্যাডমিশন টেস্ট ছিল, ওর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল। তো যে কারণে আমি যেতে পারিনি, কারণ আমার তখন মনে হয়েছিল যে আমার ছেলের পাশে, আমার অ্যাওয়ার্ড নেওয়ার থেকে আমার ছেলের পাশে থাকাটা আমার বেশি জরুরি। কারণ একই দিনে ওর ভর্তি পরীক্ষা ছিল, ওদিকে আমার অ্যাওয়ার্ড নেওয়ার ডেট ছিল। তো আমি ওইটাকে ত্যাগ করে আমি আমার ছেলের পাশে দাঁড়ানোটা বেশি জরুরি মনে করেছিলাম, যে কারণে আমার আর যাওয়া হয়নি।
এই ছোট্ট গল্পটি শুনে শ্রদ্ধাই আমার মন ভরে গেল। আপনার এই ত্যাগকে আমি স্যালুট জানাই। এত বড় একটা সুযোগ আপনি হাতছাড়া করেছেন শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে আপনি এই ত্যাগটি করেছেন। তো আমাদের প্রত্যেকেই নিজের সন্তানকে মানুষ করার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে। আমাদের সবার সন্তান যদি মানুষ হয় প্রতিটি পরিবার থেকে, তাহলেই তো বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে, সোনার মানুষে ভরে যাবে আমাদের সোনার বাংলাদেশ। তো আপনারা আজকে যারা আমাদের অনুষ্ঠানে সব সময় যুক্ত থেকেছেন, মন্তব্য করেছেন, শেয়ার করেছেন, তাদের সবাইকে আমি আবারও ইতিপূর্বে জানিয়েছি, আবারও ধন্যবাদ। এখানে মাত্র যে হ্যাঁ, আমাদের এই কমেন্টস বক্সে দেখেছি সোহাগ চৌধুরী কমেন্ট করেছে যে প্রিয় মানুষগুলাকে আসলে একসাথে দেখতে পেরে ভালো লাগছে। আমাদের শেখ আমিনুল হক স্যার অনেক সুন্দর কমেন্টস করেছে যে চমৎকার একটি অনুষ্ঠান এভাবে আয়োজন করেছেন এবং আপনার চমৎকার সঞ্চালনায় আমরাও মুগ্ধ, এবং আপনার সাথে একটি অনুষ্ঠানে এবং দিলরুবা আপার মতো আসলে এরকম একজন মানুষের সাথে আমি অতিথি হিসেবে আসতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। আমার জানা ছিল না আসলে যে মাইক্রোসফট এডুকেটর যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এখানে কাজ করা যায়। এই যে আসলে করোনা আমাকে অনেক কিছু দিয়েছে, আমি যেটা বললাম আমি ওখানে অ্যাকাউন্ট করেছি, কাজ করতে চাচ্ছি আর কি, চলছে। তা আপনাদের মতো শিক্ষকদের সাথে যেন একই পথে হাঁটতে পারি, চলতে পারি, দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠানে যারা আসলে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে ইন্সপায়ার করেছেন তাদেরকে আবারও স্যালুট জানাচ্ছি। ধন্যবাদ আমাদের শিক্ষারআলো.com কে যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। ধন্যবাদ লিপাদি। ধন্যবাদ। শিক্ষারআলো.com ও আজকে আলোকিত হয়েছে, আজকে ধন্য হয়েছে আপনাদের দুজন গুণী শিক্ষকের লিপা, আমি আরেকটা কথা বলতে চাই। লিপা, জি ম্যাডাম, জি বলুন। আমি একটা কমেন্ট পড়লাম, এখানে হচ্ছে আমার উপজেলার বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আমার খুবই শ্রদ্ধেয়, আমার খুবই শ্রদ্ধেয় আমার আলেয়া ম্যাডাম, উনি হচ্ছে কমেন্ট করেছিলেন যে অনলাইনে যদি কিনা আইসিটি ট্রেনিংটা আমি করাই তো উনি খুবই উপকৃত হবেন। আলেয়া ম্যাডাম, আপনি যেভাবে শিখতে চান আমি আপনাকে সেভাবেই আমি শেখাবো ম্যাডাম। আপনার জন্য আমি সবকিছু করতে পারি। আপনি এই প্রযুক্তি আড্ডা পর্বে লিপাদি তাকে থাকবেন এবং আলোকিত পেজকে ধন্যবাদ জানাই যারা প্রযুক্তি আড্ডা পর্বের মাধ্যমে শেখাচ্ছে। এই প্রযুক্তি আড্ডা পর্বে আমরা দিলরুবা খানম ম্যাডামকে যুক্ত করব। আলে আক্তার ম্যাডাম, আপনার উদ্দেশ্যে বলছি, আপনাকেও সেখানে যুক্ত করব। আশা করি আমরা সবাই ম্যাডামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। ধন্যবাদ আজকে সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ।